পূর্ণিমার রাত, এখন আর কেউ কোথাও জেগে নেই। জানলার পাশে বসে চুপচাপ অপেক্ষা করছে মেয়েটি। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। এক অপার্থিব সৌন্দর্য যেন রহস্যময় তুলি দিয়ে সাজিয়ে দিয়েছে গোটা গ্রামটাকে। আর বেশিক্ষণ বাকি নেই, সময় হয়ে এসেছে। আসবে, আর খানিক বাদেই আসবে সে ওর কাছে। কিন্তু মেয়েটি জানি না আজ রাত্রে সবাই ঘুমিয়ে নেই। অন্ধকার রাত্রে শেয়ালের মতো জলজল করছে তাদের চোখ। এক পৈশাচিক শয়তানের নজর এড়িয়ে বাঁচতে পারেনি মেয়েটি। অন্ধকারের ওপারে উঁট পেতে বসে আছে হায়নার মতো। ঘড়ির কাঁটায় এক একটা সেকেন্ড আসলে আগমন বার্তা এক এক ভয়ঙ্কর মৃত্যুদূতের। শীতের রাত, কুয়াশা ঘেরা ফাঁকা রাস্তা আর মাথার ওপর কালো আকাশ। ধরুন আপনি জেগে আছেন একা একা। গোটা শহরে আপনি সম্পূর্ণ একা জেগে। আর ঠিক তখনই যদি শুনতে পান দূর থেকে কারো আসার শব্দ, এমন কেউ যে আসুক সেটা আপনি চান না, কারণ সবাইকে ফিরে আসতে নেই। কি করবেন? তাকে যে থামানো যায় না, ঠিক অন্ধকার নামলেই সে আসে আসে আরো গভীর অন্ধকার বুকে নিয়ে। বিভা ক্যাফেতে আজ শুনবেন অভিষেক দেবরায়ের কলমে হাড় হিম করা ভয়ের গল্প, অন্ধকারের মৃত্যুদূত। গল্প পাঠে কুন্তল। ইংল্যান্ড, বাঙালির স্বাদের বিলেত। সেই কবে থেকে বাঙালি স্বপ্ন দেখে লন্ডন শহরে টেমস নদীর পাড়ে প্রেমিকার সাথে একটা উষ্ণ গ্রীষ্মের বিকেল কাটানোর। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকদের ভারতীয়রা যতই ঘৃণা করুক, ইংরেজ সংস্কৃতি, সাহিত্য, শিল্পের কদর কিন্তু আজও বিশ্বজোড়া। শেক্সপিয়ার, কিটস, মিল্টন, গ্রে, শেলি, ওয়ার্ডসওয়ার্থ আজও বিশ্বজুড়ে সমান প্রিয়। একালে ইংল্যান্ড ছিল যে আদি জনজাতির অধীনে, তাদের মধ্যে ব্রিটেন আর অ্যাংলো স্যাক্সন অন্যতম। এই ব্রিটন জনজাতির নামেই রোমান শাসক জুলিয়াস সিজারের সময়কালেই এদেশের নাম ছিল ব্রিটেন। পরবর্তীকালে অ্যাংলো স্যাক্সনদের প্রভাবে এর নাম হয় অ্যাঙ্গেলল্যান্ড, যা থেকে আজকের ইংল্যান্ড। আজ অবশ্য ব্রিটেনের মানে বদলেছে। আজকের গ্রেট ব্রিটেন মানে ইংল্যান্ড, ওয়েলস আর স্কটল্যান্ডের সম্মিলিত জোট, আর এর সঙ্গেই নর্দার্ন আয়ারল্যান্ড জুড়লে সেটি হয় ইউনাইটেড কিংডম বা আজকের ইউকে। আজকের ইংল্যান্ড মিশ্র জনজাতির দেশ। 1066 সালে ফ্রান্সের নরম্যান্ডি সেনা দখল নেয় এই দেশের। সেই থেকেই অ্যাংলো স্যাক্সনদের আলাদা করে চিহ্নিত করা যায় না, যেমন ভারতে আলাদা করা যায় না খাঁটি আর্য কিংবা দ্রাবিড়দের। সেই থেকে আজ পর্যন্ত ইংল্যান্ডকে বিশ্বের মানুষ শুধুমাত্র উইনস্টন চার্চিলের দেশ নয়, শার্লক হোমসের দেশ ভাবতেও ভালোবাসে। অর্জুন রায় বছর 32-এর যুবক। এ দেশে অধ্যাপক হিসেবে চাকরি পেয়ে স্ত্রী প্রিয়াকে সঙ্গে নিয়ে এখানে এসেছে। তবে ও একটু অন্যরকম মানসিকতার। ওর মতে ইংল্যান্ডের আসল ইতিহাস শহরে নয়, পাওয়া যায় গ্রামে, যা এখানে কান্ট্রি সাইড হিসেবে পরিচিত। সেই মতো হ্যাম্পশায়ারের সবচাইতে বড় গ্রাম ওভারটানে একটা মস্ত পুরনো বাড়ি জোগাড় করেছে থাকার জন্য। সেই অর্থে যদিও ওভারটানকে গ্রাম বলা যাবে না, 1857 সাল মানে যে বছর ভারত উত্তাল হয় সিপাহী বিদ্রোহে, সেই বছরই এই গ্রাম শহরের মর্যাদা পেয়ে যেত। কিন্তু সেটা শেষমেশ কেন হলো না তা সঠিকভাবে কেউই বলতে পারে না। প্রিয়ার হাজার আপত্তি থাকা সত্ত্বেও সে এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। সৌমি প্রিয়ার কলেজ জীবনের বান্ধবী।
অর্জুনের মতোই ওর পুরনো জিনিস আর ইতিহাসের প্রতি একটা অমোঘ টান রয়েছে। ফেসবুকে ওদের বাড়ির ছবি দেখে এখানে আসার লোভটার সামলাতে পারেনি। আজ রবিবার, অর্জুন তাই বাড়িতেই রয়েছে। সৌমি আসার পর বাড়িটা ঘুরে ঘুরে দেখছে আর ক্রমশ উচ্ছ্বসিত হয়ে উঠছে। সে বলল, প্রিয়া, তোদের বাড়িটা কিন্তু চমৎকার, বেশ একটা অন্যরকম ফিল হচ্ছে, জানিস তো। সব অর্জুনের পাগলামি। কত করে বললাম যে কোথাও একটা শহরে গিয়ে থাকার কথা, শুনলই না। এখান থেকে দূরেও শহরে গিয়ে কলেজে ক্লাস নেবে, তবু শহরে যাবে না। বোঝ একবার। অর্জুনের এই অভিযোগ শুনতে শুনতে অভ্যেস হয়ে গিয়েছে। প্রিয়ার কথা শুনে সে হেসে সৌমিকে বলল, তোমায় তো একটু আগেই ওভারটনের সমস্ত ইতিহাসটা বললাম। এখানে থাকা তো রীতিমতো গর্বের ব্যাপার, কিন্তু তোমার বান্ধবী কিছুতেই বুঝলো না। ইংল্যান্ডে এসে লন্ডন, ব্রিস্টল, ম্যানচেস্টার কোথাও না থেকে এইরকম একটা গ্রামে থাকা, তাও স্বেচ্ছায়। ধ্যান, এটা পাগলামি ছাড়া আর কিচ্ছু নয়। আরে আরে তোরা থামবি? মোটে কয়েকটা দিন থাকবো আমি এখানে, কোথায় ভাবলাম একটু জমি এনজয় করব, তা নয় তোরা ঝগড়া শুরু করে দিলি। সত্যি পারিসও বটে তোরা। তোর যে কি করে এই বাড়িটা ভালো লাগে আমি সত্যি জানি না। কোন একটা আদ্যিকালের বাড়ি, আমার তো এখানে একা একা জাস্ট দম বন্ধ হয়ে আসে। আমাকে রহস্য আর ইতিহাস টানে প্রিয়া। তুই জানিস না, ইউরোপে যত্রতত্র ছড়িয়ে আছে নানান রহস্য, বিশেষ করে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস বা ধর নরওয়ে, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, সব জায়গায়। ওয়াও, দ্যাটস নাইস। কি জানো তো সৌমি, বাড়িটা ভালো লাগলো। 200 বছর আগের ইংল্যান্ডের একটা ছোঁয়া আছে বাড়িটায়, তাই কিনে ফেললাম। এখন রহস্য থাকুক না থাকুক আমার মাথা ব্যথা নেই, শুধু এর ইতিহাসটা জানতে চাই। দেখি জানতে পারি কিনা। অর্জুন, দোতলার ঘরে যে পিয়ানোটা দেখলাম, সেটা কি তোমাদের? না 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 না, এই বাড়িটা টোটাল ফার্নিশড অবস্থায় কিনেছি, তার মধ্যে ওই পিয়ানোটাও ছিল। পিয়ানোটা নাকি ভিক্টোরিয়ান যুগের। গ্রেট। তাই দেখলাম পিয়ানোর পা গুলো কভার করা। সেই যুগে তো নাকি পিয়ানোর পা খোলা রাখাটাও ছিল চূড়ান্ত অশ্লীলতা। পিয়ানোর খোলা পা দেখে নাকি মেয়েদের খোলা পায়ের কথা মনে হয়ে পুরুষদের মনে কামনার উদ্রেক হতো। এসব ফালতু আবর্জনা রাখার কোনো মানে হয়? এসব বিক্রি করে দিলে তো ঝামেলা মিটে যেত। ওটা একটা সময়ের নিদর্শন প্রিয়া, দ্যাটস অ্যান্টিক। কি জানি, হয়তো এই বাড়িতে একটা সময় আটকে আছে, কয়েক যুগ ধরে। কথাটা শুনে অর্জুনের প্রিয়া অবাক হয়ে চেয়ে রইল। সৌমি যেন কোথায় হারিয়ে গিয়েছে কয়েক মুহূর্তের জন্য। সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিয়ে ওদের দিকে ফিরে বলল, এই প্রিয়া, একটা জিনিস করলে কেমন হয়? কি রে, কি করবি? প্ল্যানচেট। কি প্ল্যানচেট? না না, এসব কি হচ্ছে সৌমি? আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। ভয় পাচ্ছিস নাকি? না, ঠিক ভয় নয়। কি দরকার বলতো? এই অর্জুন, ওকে বোঝাও না। দেখো সৌমি, প্ল্যানচেট হলো গিয়ে প্লেন চিট। আমি ওসবই বিশ্বাস করি না। আর হঠাৎ প্ল্যানচেট করতেই বা যাবো কেন? আমার মনে হচ্ছে এই বাড়িতে না কোনো অজানা সময় আটকে আছে। প্ল্যানচেট করলে সেই ইতিহাসটা জানা যাবে। এই দেখ, এই কলেজ লাইফের সব হুজুগগুলো আর টেনে আনিস না তো। কি হচ্ছেটা কি এসব? সৌমি যেন প্রিয়ার কথা শুনতেই পেল না। বাড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই বলল, মিডিয়াম আমি হব, চিন্তা করিস না, কারোর কোনো ক্ষতি হবে না, কথা দিচ্ছি। শুধু তোরা জাস্ট আমাকে কোম্পানি দে, প্লিজ। প্রিয়া আরো কিছু বলতে যাচ্ছিল, এমন সময় অর্জুন বাধা দিল। ও ভাবল, দেখাই যাক না একবার, ক্ষতি কি, অন্তত একটা এন্টারটেনমেন্ট তো পাওয়া যাবে। অর্জুন এই প্রস্তাবে রাজি হয়ে গেল। ভূত আছে না নেই আমি সেসব নিয়ে লিস্ট ইন্টারেস্টেড, কিন্তু যদি সত্যি থাকে আর যদি এই বাড়ির ইতিহাস জানা যায়, তাহলে এই ছেলে মানুষই করতে আমার অন্তত আপত্তি নেই। অর্জুন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। অর্জুন, বোঝাও না ওকে। আরে দেখাই যাক না, ভয় নেই প্রিয়া, আমি তো আছি। যদি প্ল্যানচেট সত্যি হয় আর যদি আত্মার অস্তিত্ব, ওয়াও, তবে আমরা অনেক কিছু জানতে পারবো।
আমি ইতিহাস জানতে চাই প্রিয়া, প্লিজ। প্রিয়া আর কিছু বলল না, তবে ভয়টা যে পুরোপুরি কেটে গেছে সে কথা বলা যায় না। কিন্তু সে বুঝতে পারল একবার যখন অর্জুনের মাথায় পাগলামি চেপেছে তখন আর কেউই সেটা আটকাতে পারবে না। সে বলল, তাহলে আজ রাত ঠিক 12টায় ওই গোল টেবিলটায়। জাস্ট বি প্রিপেয়ার্ড। ঘড়িতে ঢং ঢং করে রাত 12টার শব্দ শুনতে পাওয়া গেল। গোটা ওভারটান ঘুমিয়ে পড়েছে, কেউ কোথাও জেগে নেই। নিঝুম এক নিস্তব্ধতা যেন মৃত্যুপুরীর রূপ দিয়েছে এই সুন্দর গ্রামটিকে। সৌমির কথা মতো সবাই ঘরের আলো নিভিয়ে ঘরের মাঝে রাখা গোল টেবিলটার মাঝখানে মোমবাতি জ্বালিয়ে দিল। অল্প অল্প কাঁপছে মোমবাতির শিখা। মোমবাতির শরীর বেয়ে গলে যাওয়া মোম এমন ভাবে নেমে আসছে যেন মনে হচ্ছে কোনো তরুণীর শরীর বেয়ে নেমে আসা ঘাম। অন্ধকার ঘরের দেওয়ালে মোমবাতির কাঁপতে থাকা শিখার প্রতিফলনে 3টে মানুষের ছায়াও কাঁপছে অনবরত। প্রত্যেকে নিজেদের উত্তেজনা প্রশমন করার চেষ্টা করে চলেছে। নিমেষে যেন ঘরটার চেহারা পাল্টে গেল। প্রিয়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আমার কিন্তু খুব ভয় করছে, মনটা কেমন কু গাইছে। কি দরকার বলো তো এসব ছেলে মানুষই করার? প্রিয়া, কোনো ভয় নেই, জাস্ট একটা গেম ভেবে নে। দেখাই যাক না যদি কোনো প্রেতাত্মা ধরা দেয়। প্রেতাত্মা আছে বলে যদিও আমি মনে করি না, তাছাড়া। আরে বাবা, মৃত মানুষ তো আর কারোর আপন হয় না। মৃত মানুষ এই জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। ইহলোকে তাদের ডেকে আনতে নেই, ক্ষতি হয়। প্রিয়া, প্লিজ বি সেন্সিবল। রবীন্দ্রনাথ নিজেও প্ল্যানচেট করতেন, জানিস তো। কই তার তো কখনো কোনোদিন ক্ষতি হয়নি। তারপর স্বামী অভেদানন্দ। দেখ, আমি যা বলছি চুপচাপ সেটা কর। ভয় পেলে চলবে না। 3 জন একে অপরের হাত টেবিলে রেখে একজন আরেকজনের হাত ছুঁয়ে থাকতে হবে। কুইক। অর্জুন সঙ্গে সঙ্গে তৈরি হয়ে নিল। প্রিয়ার ইচ্ছে না থাকলেও অগত্যা সেও হাত রাখল। 3 জন 3 জনের হাত ছুঁয়ে একটা বৃত্ত মতো তৈরি করল সেখানে। প্রিয়ার মনে হচ্ছিল নিজের হৃৎপিণ্ডের শব্দ সে নিজেই শুনতে পাচ্ছে। তার হাত পা যেন ক্রমেই ঠান্ডা হয়ে আসছে। চাপা গলায় সৌমি বলল, এবার এই মোমবাতির শিখার দিকে এক দৃষ্টে এক মনে চেয়ে থাক। অর্জুন, তুমিও। আর মনে মনে আহ্বান করো এখানে বসবাসকারী আত্মাদের। আর যদি কোনো আত্মা না থাকে? যদি এখানে কোনো অতৃপ্ত আত্মা থেকে থাকে তাহলে তাহলে তা নিশ্চয়ই সাড়া দেবে, ধরা দেবে। তখন তাকে যা যা জিজ্ঞেস করার করে নিতে হবে। কিন্তু সাবধান, সময় কিন্তু বেশি নেওয়া যাবে না, নইলে নইলে আমারই বিপদ। কথাটা শুনে প্রিয়ার বুকের রক্ত যেন হিম হয়ে গেল এক নিমেষে। সৌমি সেসবকে পাত্তা না দিয়ে সরাসরি অর্জুনকে নির্দেশ দিল, অর্জুন, তুমি প্রশ্ন করবে, কিন্তু খুব সংক্ষেপে, ওকে? অর্জুন সায় দিল। সঙ্গে সঙ্গে একদম নিচু গলায় এক নির্দিষ্ট ছন্দে চোখ বন্ধ করে নিয়ে সৌমি বলতে আরম্ভ করল, এখানে উপস্থিত বিদেহী আত্মা, তোমরা এসো, ধরা দাও, সাড়া দাও, তোমাদের আহ্বান করছি। এসো, 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 এসো। একই সঙ্গে 3 জন সমস্বরে বারবার একই কথা বলে যেতে লাগলো। মোমবাতির শিখা কাঁপছে। দেওয়ালে ঝোলানো বড় ঘড়িতে টিকটিক শব্দে ঘড়ির কাঁটা ঘুরে চলেছে অনবরত। আর 3 জনের একসাথে বলতে থাকা নির্দিষ্ট ছন্দের কথাগুলো কেমন যেন মন্ত্র পাঠের মতো শোনাচ্ছে। কতক্ষণ এভাবে কেটেছে তা বলা মুশকিল।
হঠাৎ মনে হলো ঘরের মধ্যে একটা বাতাস যেন খেলে বেড়াচ্ছে, তার শব্দ পাওয়া যাচ্ছে। সেই শব্দে চোখ খুলে ফেলল প্রিয়া। অর্জুন উপলব্ধি করেছে চোখ সেও খুলেছে, তবে কেউই হাতের মুঠো আলগা করেনি। দুজনেই তাকিয়ে দেখল মোমবাতির শিখাটা প্রচন্ড রকমের কাঁপছে, যেন যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। আর তার মাঝেই একভাবে চোখ বুজে বসে আছে সৌমি, আর বিড়বিড় করে বলে চলেছে একইভাবে। ওর যেন কোনো কিছুতেই কোনো ভ্রুক্ষেপ নেই। প্রিয়া কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অর্জুন ইশারা করে থামালো ওকে। তারপর সেই একইভাবে চোখ বুজে ওরা আগের মতোই আহ্বান করে চলল। কেটে গেল আরো বেশ কিছুক্ষণ। ঘরের ভেতর বাতাস ক্রমেই যেন ভারী হতে শুরু করেছে। তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটা। বেশ বেশ ঠান্ডা লাগছে ঘরটা এখন। এমন সময় সৌমির মুখ থেকে শুনতে পাওয়া গেল এক অস্ফুট স্বরের গোঙানি। প্রিয়া তাকিয়ে দেখল সৌমি কেমন যেন একটা করছে। মনে হচ্ছে কেউ যেন ওর উপর ভর করেছে। চোখ দুটো যেন কেমন দেখাচ্ছে তার। অর্জুন যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। ওর এতদিনের বিশ্বাস যেন চুরমার হয়ে যেতে বসেছে এই এই আজকের রাত্রে। তবে কি প্ল্যানচেট সত্যি? কোনো কোনো আত্মা কি তবে সত্যি সত্যি? সৌমির কণ্ঠে সম্পূর্ণ অন্য অচেনা এক নারী কণ্ঠ শুনে অর্জুনের প্রিয়া মারাত্মক রকমের চমকে উঠল। হে হে, কার গলা? তাহলে কি সত্যি সত্যি আত্মার অস্তিত্ব রয়েছে? প্ল্যানচেট কি তাহলে সত্যিই সম্ভব? প্রিয়ার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। কোনো কথা বলার মতো ক্ষমতা আর তার নেই। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। অর্জুন অনেকখানি সাহস অর্জন করে অনেকটা কষ্টে জিজ্ঞেস করল, ডু ইউ স্টে হিয়ার? Yes. That piano, does that belong to you? Yes. What's your name? সৌমির মুখ যেন প্রবল যন্ত্রণায় বিকৃত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ ওর উপর মারাত্মক রকমের অত্যাচার চালাচ্ছে। ওর ভীষণ কষ্ট হচ্ছে। অর্জুন সাথে সাথেই প্রায় চিৎকার করে উঠল, Tell me, what's your name? Who are you? Tell me, what's... ঠিক সেই মুহূর্তে এক বিকট পৈশাচিক অট্টহাসি শব্দে সমগ্র ঘর কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে একজোড়া তীক্ষ্ণ মর্মান্তিক আর্তনাদ শুনতে পাওয়া গেল। যেন মৃত্যু যন্ত্রণায় একজোড়া নারী পুরুষ চিৎকার করছে। এতক্ষণ পর শরীরের সর্বশক্তি প্রয়োগ করে প্রিয়া অর্জুনের হাত খামচে ধরল প্রাণ ভয়। অর্জুন নিজেও কিছু বুঝে উঠতে পারছে না কি ঘটছে। গোটা ঘরে কেমন যেন এক প্রলয়কাণ্ড হয়ে চলেছে দীর্ঘক্ষণ সময় ধরে। ওদিকে সৌমির মুখ দেখে মনে হচ্ছে ওকে কেউ প্রবল আক্রোশে অত্যাচার করে চলেছে। ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে ওর। থেকে থেকে যেন দম বন্ধ হয়ে আসছে ওর। সৌমির গলা থেকে সেই অচেনা কণ্ঠে বেরিয়ে আসছে এক প্রচন্ড চিৎকার। সাথে সাথেই সৌমির মাথাটা এলিয়ে পড়ল টেবিলের ওপর। নিমেষের মধ্যে ঘোড়া ছুটে আসার শব্দ, আর্তনাদ, অট্টহাসি সব থেমে গেল এক নিমেষে। যেন কেউ রিমোট কন্ট্রোলের সুইচ টিপে বন্ধ করে দিয়েছে সেসব। ঘরের ভেতর খেলা করে বেড়ানো সেই বাতাস থেমে গিয়েছে নিমেষেই। ঘরের তাপমাত্রাও বেড়ে গিয়েছে আগের মতোই। সবকিছু যেন নিমেষেই স্বাভাবিক হয়ে গিয়েছে। মোমবাতিটাও দপ করে নিভে গেল। অর্জুন লাফিয়ে উঠে ঘরের আলো জ্বালল। প্রিয়া
ধাতস্থ হলো কিছুটা। তারপরেই সৌমির ওপর ঝাঁপিয়ে পড়ল। সৌমিকে সোফার উপর ধরাধরি করে শুইয়ে দিয়ে ওকে ডাকতে ডাকতে দুজনেই নাড়াতে লাগলো ওকে বারবার। চোখে মুখে জলের ঝাপটা দিতে লাগলো ক্রমশ। খানিক বাদে মুখে চোখে জলের ঝাপটা পড়তেই আস্তে আস্তে চোখ খুলল সৌমি। প্রিয়া হাঁপ ছেড়ে বাঁচল। থ্যাংক গড, তোর জ্ঞান ফিরেছে। আমি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম রে। একটা একটা ধাক্কা, আর আর কিছু মনে নেই। শুয়ে থাকো একটু, এখন উঠতে হবে না। শোনো, আমি যা যা জানতে পারলাম তা হলো সে এখানেই থাকতো, আর পিয়ানোটা তারই। সম্ভবত কোনো ইংরেজ মহিলা। ব্যাপারটা খুব রহস্যজনক। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। নাম জিজ্ঞেস করতেই হঠাৎ ডেঞ্জার ডেঞ্জার বলে আর্তনাদ করতে শুরু করলো। সঙ্গে আরো একটা আর্তনাদ, কোনো পুরুষ, আর একটা তীব্র অট্টহাসি। তারপর ঘোড়া ছুটে যাওয়ার শব্দ, আর তারপরে তুই জ্ঞান হারালি, আর মোমবাতিটাও নিভে গেল। মনে হচ্ছিল পাশেই রয়েছে অনেকে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। আর একটা প্রচন্ড ঠান্ডা। নিষিদ্ধ লোকের দরজা খুলে গিয়েছিল। রাত 10টার পর এই সময় অনেক অতৃপ্ত আত্মাই পৃথিবীতে নেমে আসার জন্য ছটফট করে। বিশেষ করে রাত 12টা থেকে 3টে। তবে আর ভয় নেই। দেখ, আর এসব ছেলে মানুষই করিস না প্লিজ। আর যদি তোর কিছু একটা হয়ে যেত। প্রিয়া ঠিকই বলেছে। দেখো, আমারও তাই মত। তুমি আমাদের গেস্ট, আর এসব ছেলে মানুষের কোনো প্রয়োজন নেই। দরকার নেই আমার ইতিহাস জেনে। যদি জানতে পারি এমনিতে জানবো, আর এসব নয়। আচ্ছা বেশ, আমার এখন একটু ঘুমের দরকার, প্লিজ। বেশ, রাত তো অনেক হলো। চলো প্রিয়া, আমরা আমাদের বেডরুমে যাই। ও একটু রেস্ট নিক। প্রিয়া, ওপাশের জানালাটা একটু বন্ধ করে দিবি প্লিজ, শীত শীত করছে। প্রিয়া এগিয়ে গিয়ে বড় জানলার ভারী কাঠের পাল্লা দুটো বন্ধ করে দিল সশব্দে। তারপর ঘরের আলো নিভিয়ে, ঘরের দরজা ভেজিয়ে অর্জুনকে নিয়ে নিজেদের ঘরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই গোটা বাড়ি অন্ধকারে ডুবে গেল, গোটা ওভারটনের মতোই। সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে বসে আছে প্রিয়া আর অর্জুন। আতঙ্কের অন্ধকার যেন সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই অনেকখানি পাতলা হয়ে গিয়েছে। অর্জুন আজ আর কলেজে যাবে না। প্রিন্সিপাল মিস্টার উডসকে মেল করে জানিয়েছে শরীরটা ভালো নেই, তাই আর সেজন্যই যেতে পারবে না আজ। মাথাটা কেমন যেন ভার হয়ে রয়েছে তার। দুজনের কারুরই ভালো ঘুম হয়নি রাত্রে। প্রিয়ার বারবার মনে হচ্ছিল তার মাথার কাছে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। অর্জুন চোখ বন্ধ করলেই বারবার চোখের মধ্যে ভেসে আসছিল সৌমির সে বিকৃত মুখটা। পাউরুটিতে মাখন মাখাতে মাখাতে প্রিয়া জিজ্ঞেস করল, বলছি, চলো না গো, আমরা এই বাড়িটা বিক্রি করে দিয়ে ওই হ্যাম্পশায়ারে কোনো একটা শহরে চলে যাই। ওহ, হ্যাভ ইউ গন ম্যাড? এত ভালো একটা বাড়ি কিনে বিক্রি করে দেবো? নেভার। শোনো, ইংল্যান্ডের শিক্ষিত মানুষেরা কিন্তু অ্যান্টিকের কদর বোঝে। হ্যাঁ, রাতারাতি বাড়িটা কিনে নেবে। তবু তো কেউ কেনেনি, তাই তো আমরা এত জলের দরে পেয়ে গেলাম। আর তাই কোনো মতেই বিক্রি করব না। আরে কপাল জোরে পেয়ে গেছিলাম, আর হাতছাড়া করবো না। আমার এখানে সারাক্ষণ কেমন একটা গা ছমছম করে। আসলে তুমি ভয় পেয়ে গেছো। ওহ, কামান কামান, আর ভয় নেই প্রিয়া, বি বোল্ড। ভালো কথা। সৌমি কি এখনো ঘুমোচ্ছে? অর্জুন কথাটা শেষ করতে না করতেই দেখতে পেল সৌমি চুল ঠিক করতে করতে ব্রেকফাস্ট টেবিলের দিকে এগিয়ে আসছে। চোখ মুখ খানিকটা বসা বসা লাগছে তার। খুব যে ভালো মতো ঘুম হয়নি সেটা বোঝাই যাচ্ছে। শরীরের ওপর ধকল গিয়েছে প্রচন্ড।
সৌমি একটা চেয়ার টেনে বসল। অর্জুনের সামনে খবরের কাগজটা খোলা ছিল। সেটা ভাঁজ করে ওর প্লেটটা টেনে নিল সামনে। এতক্ষণ প্রত্যেকে সৌমির জন্য অপেক্ষা করছিল। প্রিয়া অর্জুনের জন্য কাপে চা ঢালতে ঢালতে জিজ্ঞেস করল, নে ব্রেকফাস্টটা করে নে, চা খাবি না কফি? পাউরুটিতে কামড় বসিয়ে আলতো করে চিবোতে চিবোতে সৌমি বলল, না না, আমি সকালে একবারের বেশি চা খাই না, খেলাম তো একবার, আর নয়, ঠিক আছে। প্রিয়ার হাত থমকে গেল সঙ্গে সঙ্গে। অর্জুনের সাথে ওর চোখাচোখি হলো একবার। অর্জুন ডিমের পচে কাটা চামচ ছুঁয়েছে, যেন পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে রইল ওরম ভাবেই। সৌমি স্বাভাবিকভাবেই খেতে লাগলো। প্রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে কি বলছিসটা কি? তুই কখন চা খেলি? আরে বাবা, ঘুম ভাঙতে দেখলাম তো বেড সাইডে টেবিলে বেডটি রাখা, খেলাম, তারপরেই তো ফ্রেশ হয়ে এলাম। বেডটি? বেডটি কোথায় পেলি? আমি তো তোকে বেডটি দিইনি। স্ট্রেঞ্জ, তুই না দিলে কে দেবে? দেখ গিয়ে, এখনো খালি কাপ টেবিলে পড়ে রয়েছে, দেখ গিয়ে। ইম্পসিবল, আমি তোকে বেডটি দিইনি। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি গিয়ে দেখোই না একবার। প্রিয়া আর কোনো কথা বাড়ালো না। একরকম ছুটে সৌমির ঘরের দিকে চলে গেল সে। সেখানে গিয়ে যা দেখল তাতে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। সত্যিই তো বেড সাইড টেবিলে রাখা রয়েছে খালি চায়ের কাপ, কিন্তু স্পষ্ট মনে আছে ওই ঘরে আসেইনি। তাছাড়া এই বাড়িতে বেডটিরও কোনো চল নেই, তাই কোনোভাবেই প্রিয়ার পক্ষে অভ্যেসের বশেও কোনো অন্যমনস্ক ভাবে এই ভুল করা সম্ভব নয়। কিছুই বুঝতে পারল না সে। অর্জুন তো বিষয়টা প্রিয়ার মানসিক চাপে অন্যমনস্ক হয়ে করা ভুল বলে উড়িয়ে দিল। প্রিয়া আর কি বা বলবে এরপর? এই প্রিয়া, কাল রাতে জানালাটা ভালো করে বন্ধ করিসনি, খুলে গিয়েছিল, শীত শীত করছিল। সে কি, জানলাটা তো আমি ভালো করেই বন্ধ করেছিলাম। কি জানি, হয়তো জানালাটার কোনো প্রবলেম থেকে থাকবে, আমি দেখে নিচ্ছি। সৌমি আর যাই বলুক, প্রিয়া জানে যেমন ও বেডটি দেয়নি এটা ঠিক, তেমনি ওই জানলায়ও কোনো সমস্যা নেই। ও জানলা বন্ধ করলে ঝড় উঠলেও জানলা খোলা সম্ভব নয়। এক অজানা আতঙ্কে শিউরে উঠল প্রিয়া। তাহলে কি গত রাতে যে এসেছিল সে এখনো এখানেই আছে, ওদের ওদের মধ্যেই আছে? তখন দুপুরবেলা সৌমি বেরিয়েছে অর্জুনের সাথে চারপাশটা একটু ঘুরে দেখতে। ওভারটন অনেকটাই শহরে। সৌমির ইচ্ছে ইংল্যান্ডের প্রত্যন্ত গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সে দেখবে, তাই অর্জুনকে সাথে করে নিয়ে বেরিয়েছে। হয়তো কার্ডেন, কডিংটন ও ম্যালপাসের মতো আশেপাশের কোনো শহরেও যেতে পারে, তাই জন্যই ফিরতে সময় লাগবে। কিচেনে রান্না করতে ব্যস্ত প্রিয়া। যতই দুশ্চিন্তা প্রিয়ার মনে মনে ঘুরপাক খাক, রাতের অন্ধকারের মতো দিনের আলোয় আতঙ্ক ঠিক সেরকম ভাবে দানা বাঁধে না। তাই তো বলা হয় যে ভয়ের জন্ম আসলে ভয়ের পরিবেশ থেকেই হয়। এক মনে কাজ করতে করতে প্রিয়া যখন অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে, ঠিক এমন সময় তার কানে এলো কেউ যেন খুব দ্রুত বুট পায়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। সঙ্গে সঙ্গে তাকালো প্রিয়া, কিন্তু কিন্তু কোথায়? কেউ কোথাও নেই, অথচ স্পষ্ট শুনতে পেয়েছে সে বুটের শব্দ। আর সঙ্গে সঙ্গেই একটা খুব সুন্দর গন্ধ ভেসে এলো, অনেকটা ফরাসি পারফিউমের গন্ধ। ভালো করে বোঝার চেষ্টা করলো সে। হ্যাঁ, গন্ধটা সত্যিই আসছে তো, কিন্তু কোথা থেকে আসছে সেটা? আচমকা যেন মনে হচ্ছে এই বাড়িতে প্রিয়া ছাড়াও উপস্থিত রয়েছে আর অন্য কেউ। ঘরের ভেতর যেন আলো খানিকটা কমে গেল অদ্ভুতভাবে। জানলায় যেন কোনো ফিল্টার বসানো, যা সূর্যের আলো শুষে নিচ্ছে ঘরে ঢোকার আগেই। দিনের বেলাও শীত শীত অনুভব হচ্ছে তার, অথচ এই কিছুক্ষণ আগে পর্যন্ত
সবকিছুই একেবারে স্বাভাবিক ছিল। প্রিয়ার মনে এক পুরনো আতঙ্ক আবারও ফিরে ফিরে আসতে লাগলো। এমন সময় একটা শব্দ শুনতে পেল সে। শব্দটা আসছে দোতলা থেকে। কারা যেন কথা বলছে। কান পেতে সে শোনার চেষ্টা করলো ভালো করে। মনে হচ্ছে পিয়ানোর বন্ধ ঘরটা থেকেই এই শব্দগুলো ভেসে আসছে। ভীষণ আস্তে আস্তে সিঁড়ি দিয়ে পা টিপে টিপে দেওয়ালে কান রেখে দোতলায় ওই ঘরটার কাছে গেল প্রিয়া। ঘরের ভেতর থেকে এই কথাগুলো ভেসে আসছে। ভীষণ অস্পষ্ট আর চড়ানো সে শব্দ, তবে বোঝা যাচ্ছে যে একজন ছেলে আর একজন মেয়ের গলা। সম্ভবত ইংরেজিতে কথা বলছে। ক্রমেই সেই কথা প্রবল বাদানুবাদে পরিণত হলো। একটা হিংস্র হুঙ্কার আর চাপা কান্না ভেসে আসতে লাগলো কোথাও থেকে। কিন্তু কোথা থেকে আসছে? কারা ওরা? পিয়ানোর বন্ধ ঘরে ঢুকলো কিভাবে ওরা? তাহলে কি মৃত্যুর ওপার থেকে ফিরে এসেছে সে সমস্ত অতীতের মানুষগুলো? মানুষ, যদি তাদের মানুষ বলা যায়। তাদের চোখে দেখা যায় না, তাদের স্পর্শ করা যায় না, কেবলমাত্র উপলব্ধি করা যায়। ঘরের ভেতর থেকে তখনও সেই প্রবল গর্জন ভেসে আসছে। ছেলেটি কোনো কারণে প্রচন্ড আক্রোশে চিৎকার করছে, আর সেই মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে তার কান্নার শব্দ বারবার শুনতে পাওয়া যাচ্ছে। আচমকাই প্রিয়ার মনে হলো গোটা বাড়ি যেন কাঁপছে। এক প্রবল আতঙ্কে ভয়ে ওর সারা শরীর কাঁপতে লাগলো। চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল এক নিমেষে। নিঃশ্বাস প্রশ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে ওর। ঠিক জ্ঞান হারানোর আগের মুহূর্তে ওর কানে ভেসে আসলো এক অসহায় আর্তচিৎকার। অর্জুন, অর্জুন, প্রিয়ার জ্ঞান ফিরেছে। লাগছে? মাথাটা ভার হয়ে আছে। থাক শুয়ে থাকো, উঠতে হবে না। কি হয়েছিল তোমার? আমরা ফিরে এসে দেখি দরজা খোলা। দোতলার পিয়ানোর ঘরের দরজার সামনে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। অর্জুন, এ বাড়িতে ভূত আছে। এ বাড়িতে ভূত আছে অর্জুন। ভূত? প্রিয়া সমস্ত ঘটনাগুলো বলে চলল। সবটা শুনতে শুনতে সৌমির চোখ কুঁচকে চোয়াল শক্ত হয়ে আসছিল। ও যেন কিছু মেলানোর চেষ্টা করে চলেছে তখন থেকে। এক সময় সৌমি অর্জুনকে জিজ্ঞেস করলো, পিয়ানোর ঘরের দরজায় সেদিন তালা লাগানো দেখেছিলাম, ওটা তোমরা ইউজ করো না? আসলে এত বড় বাড়ি আর আমরা দুজন মোটে প্রাণী, সব ঘর ইউজ করা হয় না। পিয়ানোর ঘরটার পাশেই আমার স্টাডি, এখানেই বেশি সময় থাকি। পিয়ানোর ঘরটা মাসে একবার কি দুবার খুলে পরিষ্কার করে তালা লাগিয়ে রাখি। চাবিটা একবার দাও তো, দেখবো। চাবি? কিন্তু দেরি করো না, কুইক। একটু দাঁড়াও, আমি এখনই আনছি। অর্জুন এক ছুটে পাশের ঘরে অটোমানের পাশে কি ব্র্যাকেট থেকে চাবি আনতে চলে গেল। অর্জুন চলে যেতেই প্রিয়া কোনো মতে বলল, ওখানে যাস না সৌমি, ঘরটা ভালো না। আমাকে যেতেই হবে প্রিয়া। মনে হচ্ছে একটা মারাত্মক ভুল করে ফেলেছি, একটা ভয়ঙ্কর ভুল। কয়েক মুহূর্ত বাদেই দোতলায় ছুটে গিয়ে দ্রুত কাঁপা হাতে দরজার ভারী তালায় চাবি ঢুকিয়ে মোচড় দিল সৌমি। সশব্দে খুলে গেল তালাটা। তারপরেই ভারী কাঠের দরজা ঠেলে ঘরের মধ্যে প্রবেশ করল সৌমি। পেছন পেছন অর্জুনও ঢুকলো ঘরের মধ্যে। ঘরটা যে অনেকদিন ধরে বন্ধ তা দেখলেই বোঝা যায়। বেশ বড় সড়ো ঘর, নানান দামি দামি আসবাবপত্র সেই ঘরের মধ্যে রয়েছে, যা ভিক্টোরিয়ান ইংল্যান্ডের কথা মনে করায়। সেই ইংল্যান্ড যেখানে ছিল নানান ধরনের সামাজিক নিষেধাজ্ঞা,
কেবলমাত্র মানুষকে সহবত শেখানোর জন্য বন্ধ হয়েছিল নাটক, কবিতা, কারণ ধরে নেওয়া হতো সেগুলো মানুষের চরিত্র নষ্ট করে দেয়। আবার অন্যদিকে খোদ রানীর অন্দরমহল থেকে সর্বত্র লুকিয়ে চুরিয়ে প্রবল আধিপত্যের জানান দিত নানান রকমের কেচ্ছা ও বিভিন্ন নষ্টামি। আর সেই জন্যই এহেন ভণ্ডামির নাম দেয়া হয়েছিল ভিক্টোরিয়ান হিপোক্রেসি। এই ঘরের মধ্যেও যেন সেই ভিক্টোরিয়ান ইংল্যান্ডের একটা দম বন্ধ করা পরিবেশ অনুভব করতে পারছে সৌমি। ঘরের মাঝে রাখা একটা মস্ত পিয়ানো, যার পাগুলো কাপড় দিয়ে ঢাকা। এমন সময় উত্তরের দেওয়ালের দিকে চোখ যায় সৌমির, আর সঙ্গে সঙ্গে চোখ আটকে যায় তার। সেদিকটায় একটা পেইন্টিং, এক সুন্দরী যুবতী, মাথায় সোনালি রঙের চুল, তার চোখগুলো যেন অনেকটা জীবন্ত। পরনের পোশাক 150 বছর আগের ইংল্যান্ডের। নিচে ছোট ছোট করে লেখা তার নাম, এমিলি। পাশে শিল্পীর সিগনেচার। ছবিটা যে অনেকখানি পুরনো তা দেখেই বোঝা যায়। এই তো তারিখটাও দেয়া আছে মনে হচ্ছে। হ্যাঁ, হয়তো লেখা 19 মার্চ 1861। আজ থেকে 150 বছরেরও বেশি সময় আগের, রবীন্দ্রনাথের জন্মের 1.5 মাস আগের আঁকা এই ছবি। কিন্তু কে এমিলি? তাহলে কি? গায়ে কাঁটা দিয়ে ওঠে সৌমির। প্রবল আকর্ষণে অর্জুনে এগিয়ে যায় সেই দিকে। এতদিন ওর চোখেই পড়েনি এটা। আশ্চর্য! কিন্তু এই কিভাবে সম্ভব? এই তো সেদিন। এই ঘরের বাতাসটা কেমন যেন একটু ভারী। মন খারাপ লাগছে খুব, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর কেমন ঠান্ডা। সৌমির কথায় ঘোরটা কাটে অর্জুনের। ও সঙ্গে সঙ্গে এগিয়ে যায় সৌমির দিকে। সৌমি ঘরের চারপাশে দেখতে দেখতে হাঁপাতে হাঁপাতেই বলল, অর্জুন, অর্জুন, এই ঘরটাতে সমস্যা রয়েছে। এখানে কেউ আছে। আগে এই ঘর থেকে বেরোতে হবে, কুইক। দুজনে একরকম ছুটে দরজার বাইরে বেরিয়ে করিডোরে এলো। হাঁপাচ্ছে সৌমি। তারপর একটা লম্বা শ্বাস নিয়ে যেন নিজেকে সামলালো খানিকটা। অদ্ভুতভাবে অর্জুনের কিন্তু সেসব কিছুই মনে হলো না। ও অবাক হয়ে সৌমির দিকে চেয়ে রইল কেবল। কিছুই বুঝতে পারছে না যেন সে। সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে তার। ভেতরের বাতাসটা অসম্ভব ভারী, কেমন একটা মন খারাপের মতো, আর ঠান্ডা। কিন্তু এই করিডোরেই তো সবকিছু স্বাভাবিক। দরজা পেরিয়ে ভেতরে গেলেই আবার কেমন একটা গা ছমছম করছে। অর্জুন, এই ঘরটা ভালো নয়। এখানে সমস্যা রয়েছে। সমস্যা? হ্যাঁ, সমস্যা। এখানে কোনো অতৃপ্ত আত্মা ভেসে বেড়াচ্ছে। হোয়াট? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আমি তো কিছু বুঝিনি। মানে? সবাই বুঝবে না অর্জুন। মিডিয়ামরা সেন্সিটিভ হয়, ওরা আগে বোঝে। একটা মারাত্মক ভুল হয়ে গিয়েছে। প্ল্যানচেট করতে গিয়ে সেই আত্মা এখানে এসেই আটকে রয়েছে মনে হয়। বা কোনো কারণে সে যায়নি বা যেতে পারেনি। আর সঙ্গে সঙ্গে অন্য আত্মাও নেমে এসেছে, কোনো খারাপ আত্মা। সম্ভবত ওরাই কালকে প্ল্যানচেট নষ্ট করতে চেয়েছিল। কি বলছো কি? তাহলে এখন উপায়? বুঝতে পারছি না। কৌতূহলের বশে আমরা হয়তো একটা মারাত্মক ছেলে মানুষই করে ফেলেছি। খুব ভুল হয়ে গেছে অর্জুন, খুব খুব ভুল হয়ে গেছে। রাত তখন গভীর।
গোটা ওভারটন ঘুমিয়ে পড়েছে। প্রিয়া আর অর্জুনও সম্ভবত শুয়ে পড়েছে এতক্ষণে, কিন্তু সৌমির কিছুতেই ঘুম আসছে না। নানান জিনিস মাথার মধ্যে ঘুরছে। প্রকাশ না করলেও বোঝা যাচ্ছে সৌমির এহেন ছেলে মানুষের জন্য অর্জুন খানিকটা হলেও বিরক্ত। যেহেতু সে নিজে প্রশ্রয় দিয়েছে, তাই সরাসরি কিছু বলতেও পারছে না। ভয় অর্জুনও পেয়েছে। প্রিয়ার এহেন ঘটনার পর আর পুরোপুরি সবটা মনের ভুল বলে উড়িয়ে দিতে পারছে না সে। সৌমি নিজেও ভীষণ রকমের দুশ্চিন্তার মধ্যে। এখন ওর একটু একটু ভয়ও করছে। মনে হচ্ছে ইংল্যান্ডে এসে কোনো এক গথিক পরিবেশে যেন সে বন্দী হয়ে আছে। এখানে আনাচে কানাচে বন্দী হয়ে আছে ভয়, রহস্য, ইতিহাসের অন্ধকার আর অভিশপ্ত আতঙ্ক। রাতের অন্ধকারে এসে সমস্ত কিছুই যেন জীবন্ত হয়ে ওঠে। এ সমস্ত ৭-৫ ভাবতে ভাবতেই ক্রমশ এপাশ ওপাশ করছে সৌমি। এমন সময় একটা শব্দে চমকে উঠেছে। কিসের শব্দ ওটা? পিয়ানো বাজার শব্দ না? কিন্তু কিন্তু কোথাও একটা পিয়ানো বাজছে, কিন্তু কোথায়? ভালো করে ঠাউর করলো সে। এটা দোতলা থেকে আসছে বলে মনে হয়। যেন উদাস মনে কেউ পিয়ানোর রিডে নিজের মতো আঙুল চালাচ্ছে। একটা ভীষণ মন কেমন করা সুর, যা কানে গেলেই ভেতর থেকে একটা কান্না ঠিকরে বেরিয়ে আসতে চায়। বিছানা থেকে নেমে পড়ে সৌমি। ওকে দেখতেই হবে। এর শেষ না দেখে ও এখান থেকে যাবে না। ওর জন্যই যখন এই পরিণতি, তখন কোনোভাবেই দায় এড়িয়ে ও যেতে পারে না এখান থেকে। পা টিপে টিপে ঘরের বাইরে এসে সিঁড়ির কাছে গেল সে। আর ঠিক তখনই ওর চোখে পড়ল দোতলায় করিডোরে আলো জ্বলছে। আলোটা এসে পড়েছে পিয়ানোর ঘরটার ভেতর থেকেই। ঘরটা খোলা, কিন্তু কিন্তু এ কিভাবে সম্ভব? দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সৌমি সিঁড়ি দিয়ে অতি সন্তর্পণে দোতলার দিকে উঠতে লাগলো। প্রিয়া আর অর্জুন, তারা কি শুনতে পায়নি এই শব্দ? ওরা কি এখনো ঘুমোচ্ছে? সৌমি বুঝতে পারল কেমন যেন একটা মন খারাপের চাদর বাড়িটাকে আচমকাই ঢেকে দিয়েছে সমগ্রভাবে। ঘরের ভেতর খুব সাবধানে অতি সন্তর্পণে উঁকি দিতেই শিউরে উঠল সৌমি। ঘরের ভেতর ক্যান্ডেল স্ট্যান্ডে মোমবাতি জ্বলছে। মোমবাতির কাঁপা আলোয় দেখা যাচ্ছে একটি মেয়ে পিয়ানো বাজাচ্ছে এক মনে। তার চোখ সিলিং এর দিকে। টপ টপ করে ঝরে পড়ছে জল তার দুই চোখের পাতা দিয়ে। এ কি? এ তো সেই ছবির মেয়েটা, এমিলি। সে এক মাথা সোনালি চুল, সেই মুখ, সেই অবয়ব। মানে ১৫০ বছর আগের সেই পুরনো ইতিহাস, সেই পুরনো মৃত অতীত ফের জেগে উঠেছে। এমন সময় ভেতরে দেখা গেল এক যুবককে। তার পরনে স্যুট বুট আর মাথায় হ্যাট। উচ্চতায় প্রায় ৬ ফুটের কাছাকাছি। চওড়া জুলপি কান পেরিয়ে আরো নিচে নেমে এসেছে। ক্লিন শেভড মুখ, চোয়ালে আর চোখে রয়েছে অ্যাংলো স্যাক্সন হিংস্রতা। চোখের দৃষ্টি ভয়ঙ্কর রকমের হিংস্র এবং লোলুপ, যেন চোখ দিয়ে কোনো মেয়েকে গিলে খেয়ে নিতে পারে। হাসতে হাসতে মানুষ খুন করা এর কাছে যেন কোনো কিছুই না। মুখ খুললেই দুটো সদন্ত ঝিলিক মারছে মোমবাতির আলোয়। শিউরে ওঠে সৌমি। যুবকটি যেন আচমকাই বাতাসের ভেতর থেকে আবির্ভাব হয়েছে। সৌমি খানিকটা অন্যমনস্ক হয়েছে, আর এরই মধ্যে যুবকটি এমিলির চুল ধরে টেনে চিৎকার করতে করতে বলল, Stop this nonsense, Emily. Leave me alone, please. I will destroy everything over here. You, a filthy, treacherous whore! I love him. Yes, I love him. And I'm proud of him. I hate you. I hate you. সৌমি কিছু বুঝে ওঠার আগেই যুবকটি এমিলিকে অমানসিকভাবে মারতে লাগলো। বিকৃতকাম মানুষের মতোই
এমিলিকে খামচে ধরে ওর জামা ছিঁড়ে ফেলার চেষ্টা করতে লাগলো সে। তার চোখ থেকে আগুন আর মুখ থেকে যেন লালা ঝরে পড়ছে যুবকটির। সে এমিলিকে কামড়ে আঁচড়ে হিংস্র সাপদের মতো তাকে অত্যাচার করতে লাগলো। এমিলি আপ্রাণ নিজেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমিলিকে সে চাপটে ধরল শক্ত করে। তারপর এক ঝটকায় এমিলির পোশাক ছিঁড়ে তাকে সম্পূর্ণ বিবস্ত্র করে দিল। আর ঠিক এমন সময় আলো নিভে গেল। সৌমি আবিষ্কার করলো ঘরের দরজা বন্ধ, কোথাও কিচ্ছু নেই। একটা প্রচন্ড আতঙ্কে সৌমির হাত পা অবশ হয়ে এলো যেন। ঠিক তখনই তার মনে হলো বাতাসে কে যেন ফিস ফিস করে কথা বলছে, ওকে সাবধান করছে। সৌমি বুঝতে পারল সামনে ভয়ঙ্কর বিপদ। কেউ ওকে সাবধান করার চেষ্টা করছে। ওকে এখনই নিজের ঘরে ফিরে যেতে হবে, যে করেই হোক, যেভাবেই হোক। নিজের শরীরটাকে অন্ধকারের মধ্যে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকলো সে। অন্ধকারে অনেকখানি সয়ে গিয়েছে চোখ, আর তাছাড়া এক অসহ্য আতঙ্ক ওকে যেন জোর করে টেনে নামিয়ে আনছে নিচে। হঠাৎ ওর কানে গেল ঘোড়া ছুটে যাওয়ার শব্দ। কাছ থেকে দূরে যেন মিলিয়ে যাচ্ছে সেই শব্দ আস্তে আস্তে, অনেকটা গত রাত্রের মতোই। কিছু বুঝে ওঠার আগেই নিচ থেকে ভেসে এলো প্রিয়ার তীব্র আর্তনাদ। সৌমি বুঝতে পারল ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। দেওয়াল ধরে ধরে কোনো মতে নিচে এসেই কোনো ভদ্রতার তোয়াক্কা না করে সে ঢুকে পড়ল অর্জুন আর প্রিয়ার বেডরুমে। প্রিয়া, প্রিয়া! ঘর অন্ধকার ছিল। সৌমি ঘরের মধ্যে ঢুকতেই আলো জ্বলে উঠল। সৌমি দেখল ওর পাশেই দাঁড়িয়ে আছে অর্জুন, সুইচ বোর্ডের পাশে। কি আশ্চর্য, এতক্ষণ ধরে সুইচ টিপছি অথচ আলো জ্বলল না। আর তুমি আসার সঙ্গে সঙ্গে নিজে থেকে আলো জ্বলে উঠল। সেদিকে একবারই কান না দিয়ে সৌমি এগিয়ে গেল প্রিয়ার দিকে। প্রিয়া বিছানায় বসে হাঁপাচ্ছে। ওর চোখে এক প্রবল আতঙ্কের ছাপ স্পষ্ট প্রতিলক্ষিত। মুখটা যেন রক্তশূন্য হয়ে সম্পূর্ণ ফ্যাকাশে লাগছে তার। কি হয়েছে প্রিয়া? চিৎকার করছিলি কেন? আমার অন্ধকারে হঠাৎ মনে হলো কেউ যেন বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আমি প্রথমটাই ভাবলাম আমার মনের ভুল, কিন্তু না, কেউ আছে, কেউ আছে। আমি তাকাতেই দেখলাম একটা অন্ধকার ছায়ামূর্তি, অন্ধকার লাল লাল একজোড়া জ্বলন্ত চোখ। আমি দেখেছি। কি? কিন্তু কোথাও তো কিছু নেই। আচ্ছা, তোরা কি কোনো শব্দ শুনেছিস? মানে পিয়ানো বা কারো কান্না? না তো। কেন? না, কিছু না। অর্জুন, সেদিন আমরা একটা চার্চ দেখলাম না? তুমি বললে ওভারটনের ওটাই একমাত্র চার্চ। হ্যাঁ, যদ্দূর জানি ওখানকার ফাদার বহু বছর কলকাতায় ছিলেন। কেন বলো তো? কাল সকালেই আমাদের ওনার কাছে যেতে হবে। আমাদের একটা পজিটিভ এনার্জির সাহায্য নিতে হবে। কোনো শক্তিশালী নেগেটিভ এনার্জি আমাদের ক্ষতি করতে চাইছে। সেটা কি ওই এমিলি? জানি না, তবে এইটুকু বুঝতে পারছি, এই বাড়ির মধ্যে সত্যিই লুকিয়ে আছে কোনো এক পুরনো অতীত, এক চাপা আতঙ্ক আর দীর্ঘশ্বাস, আর কোনো রক্তাক্ত ইতিহাস। পরদিন সকাল হতেই সৌমি, প্রিয়া আর অর্জুন ছুটে গেল চার্চে। ছোট্ট চার্চ, কিন্তু খুব শান্তির পরিবেশ। চার্চের মধ্যে ঢুকলে এমনিতেই কেমন যেন মনটা শান্ত হয়ে যায়। গির্জার ঘন্টার গম্ভীর শব্দ ভেসে আসছে। সামনে একটা মস্ত বড় ধাতুর ক্রস। দেওয়ালে দেওয়ালে নিউ টেস্টামেন্টের বিভিন্ন দৃশ্য আঁকা। এখন ভেতরে কেউ নেই। বৃদ্ধ ফাদার মোমবাতি জেলে হাতে বাইবেল নিয়ে
একা একা প্রার্থনা করছেন নীরবে। অর্জুনদের পায়ের শব্দ শুনে ঘুরে তাকালেন বৃদ্ধ ভদ্রলোক। ফাদারের পরনে সাদা পোশাক, গলায় ক্রস ঝুলছে, ধবধবে সাদা চুল, সাদা দাড়ি এবং নীল প্রশান্ত চোখ, চোখে চশমা, একেবারে ফর্সা সৌম্যকান্তি চেহারা। তাকে দেখলেই যেন শ্রদ্ধা জন্মায়। তিনি এই চার্চের পাদ্রী, ফাদার ড্যানিয়েল। ভীষণ শান্ত স্বরে তিনি বললেন, Yes? উই নিড টু টক টু ইউ ফাদার, ইটস আর্জেন্ট। Say, my child. অর্জুন নিজেদের পরিচয় দিল। তারা যে ভারতীয় সেটা ফাদার ওদের চেহারা দেখে আর কথা শুনেই বুঝেছিলেন। তিনি স্মিত হেসে ইংরেজি টানে ভাঙা ভাঙা বাংলায় বললেন, 35 long years আমি ক্যালকাটায় ছিলাম, ক্যাথিড্রাল সার্ভিসের সাথে যুক্ত ছিলাম, তাই বাংলা শিখে ফেলেছি। বেঙ্গলি ইজ আ ভেরি সুইট ল্যাঙ্গুয়েজ। ফাদার, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি ফাদার। বিপদ? You mean danger? What happened? Please let me know. অর্জুন সমস্ত ঘটনাটা খুলে বলল ফাদার ড্যানিয়েলকে। প্ল্যানচেট থেকে শুরু করে গত রাত্রের সমস্ত ঘটনা কিছুই বাদ দেয় না সে। ওদের ঠিকানা জানাতেও ভুলল না ওরা। যেখানে যেখানে অর্জুন আটকে যাচ্ছিল, প্রিয়ার সৌমি ওকে ধরিয়ে দেয়। সমস্ত শুনে ফাদার ড্যানিয়েল অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন। খানিকটা ভেবে শান্ত স্বরে বললেন, ওয়েল, আমি আজ একটা কাজে একটু মিডল সেক্স যাচ্ছি, রাতেই ফিরব। কাল আর্লি মর্নিং আমি তোমাদের বাড়ি যাচ্ছি। আপনি আমাদের বাড়ি চিনতে পারবেন তো? ওই যে সামনে গিয়ে। ওই বাড়ি না চিনতে পারাটাই আশ্চর্যের, অর্জুন। পারবো। জাস্ট রিমেম্বার, আজকের রাতটা কিন্তু খুব সাবধানে থাকতে হবে। রাত 10টার পর বাইরে বেরোবে না কেউ দরজা নক করলেও দরজা খুলবে না, ওকে? ওই বাড়ির কোনো ইতিহাস, আই মিন? ইয়েস মাই সন, ইয়েস। হিস্ট্রি, ইতিহাস আছে। আর আছে একটা ক্লোজড চ্যাপ্টার। 150 বছর পর আবার খুলে গিয়েছে। তাই সাবধান, বিওয়্যার। ঢং ঢং শব্দে ঘড়িতে রাত 11টা বাজল। লন্ডনে এখন রাত্রি যাপনের মহোৎসব চললেও ওভারটনে এখন গভীর রাত। একটা থমথমে পরিবেশ যেন 3টে মানুষকে ঘিরে রেখেছে। ঘুম আসছে না কারো। 3 জন নিচের হলে বসে রয়েছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন কাল সকাল আসবে আর কখন ফাদার ড্যানিয়েল নিজে আসবেন এখানে। এই অন্ধকারে তিনি যেন একমাত্র আলোর উৎস। অর্জুন একটা বই নেড়ে ছেড়ে দেখছিল। বোঝাই যাচ্ছে ওর মন বইয়ের পাতায় নেই। সৌমি একটা সিগারেট ধরিয়ে আপন মনে টানছে। প্রিয়া যেন পাথরের মূর্তির মতন বসে রয়েছে, কোনো কথা বলছে না। খানিক বাদে সৌমি সিগারেট শেষ করে ফিল্টারটা অ্যাস্ট্রেতে গুজে বলল, রাত অনেক হলো, এবার মনে হয় আমাদের শুয়ে পড়া উচিত। আমার ঘুম আসবে না। তবুও ঘুমোতে হবে, আর তো কয়েকটা ঘন্টা, তারপরেই ফাদার আসবেন। ফাদার মনে হলো অনেক কিছু জানেন। অবশ্য বয়স্ক মানুষ, যতই ভারতে যৌবন কাটান, ওভারটনেও তো আছেন অনেক বছর হলো, তাই জানাটা স্বাভাবিক। তবে আজকের রাতটা কিন্তু সাবধানে থাকতে হবে সবাইকে। আমার খুব ভয় করছে রে। কোনো ভয় নেই প্রিয়া, দরজা জানালা সব বন্ধ, একদম ভয় পেও না। তাছাড়া কথা শেষ হলো না অর্জুনের। এমন সময় শোনা গেল দরজায় নক করার শব্দ।
বড় হলে সেই শব্দ যেন ছড়িয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গেই তিনজন নড়ে চড়ে বসল। একটা আতঙ্কের রেশ যেন তিনজনকে স্পর্শ করে গেল। প্রিয়া অর্জুনের কাছ ঘেঁষে বসল, ওর জামা খামচে ধরল শক্ত করে। অর্জুন, দরজাটা কেউ নক করছে। চুপ, একদম চুপ। কেউ কোনো সাড়া দেবে না। এত রাতে কেউ আসবে না। এ কোনো মানুষের কাজ নয়। কেউ 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 জায়গা থেকে নড়বে না। তিনজন গুটিসুটি মেরে কাছাকাছি বসল। কেউ কারো জায়গা থেকে এতটুকুও নড়ল না। দরজা নকের শব্দ এবার দরজা ধাক্কার শব্দে পরিণত হলো। কেউ যেন সজোরে দরজায় ধাক্কা দিচ্ছে। প্রবল আক্রোশে ভারী কাঠের দরজা যেন ভেঙে ফেলতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। গোটা বাড়িতে ছড়িয়ে পড়ছে সেই ভয়ঙ্কর রকমের ধাক্কা দেওয়ার প্রবল শব্দ। কিন্তু দরজাটা যদি ভেঙে যায়? এই দরজা ভাঙা অত সহজ নয়। চুপচাপ থাকো, কিছু হবে না। শুধু জানবে ভয় পেলে চলবে না। রাইট ইউ আর। ভয় পেলে অশরীরের শক্তি বেড়ে যায়। মনে সাহস আন প্রিয়া, ভয় পেলে চলবে না, প্লিজ। এমন সময় দরজা ধাক্কা দেওয়ার শব্দটা থেমে যায় এক মুহূর্তে। গোটা ঘর জুড়ে নেমে আসে মৃত্যুর নিস্তব্ধতা। মনে হচ্ছে ওরা তিনজন কোন এক মৃত্যু উপত্যকায় বন্দী হয়ে রয়েছে। চারপাশে যেন প্রাণীর কোনো অস্তিত্ব নেই। খানিকটা যেন হাঁপ ছেড়ে বাঁচল তিনজন। প্রিয়া আস্তে আস্তে ভয় কাটিয়ে স্বাভাবিক হলো অনেকটা। আর ঠিক এমন সময় সামনে টেবিলে রাখা অর্জুনের মোবাইল ফোনটা বেজে উঠল। রাত্রে নিস্তব্ধতার মাঝে মোবাইল ফোনের যান্ত্রিক সুরেলা শব্দ কেমন যেন গা ছমছমে সুরের মতোই লাগলো সকলের কাছে। অর্জুন ফোনটা হাতে নেয়। ডিসপ্লে দেখে অবাক হয়ে যায় সে। প্রাইভেট নাম্বার। কিন্তু এত রাতে কে ফোন করছে, তাও প্রাইভেট নাম্বার থেকে? কি করবে ভাবলো কিছুক্ষণ, তারপর ফোনটা রিসিভ করলো। হ্যালো। সঙ্গে সঙ্গে ফোনের ওপার থেকে ভেসে এলো এক তীব্র অপার্থিব হিংস্র হুঙ্কার। বুকের রক্ত জমে গেল অর্জুনের। তার হাত কাঁপছে, তবুও নিজেকে যতটা সম্ভব সংযত করে কঠিন গলায় বলল, হ্যালো। আবারও সেই একই হুঙ্কার ভেসে আসে, আর সেই সঙ্গে সেই আগের মতোই রক্ত জল করা অট্টহাসি, যেন তীব্র বিদ্রুপ করছে কেউ ওকে। কিছু বোঝার আগেই ফোনটা কেটে যায়। অর্জুন সঙ্গে সঙ্গে ওই নাম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু আর কোনোবারই সেটা সম্ভব হলো না। বারবার কল করতেই লাইন কেটে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এই সমস্ত শুনে সৌমি বলল, প্রেতাত্মাদের শক্তি বাড়ছে। ওরা আমাদের উপরে কোনো কারণে বিরক্ত, কিন্তু কেন সেটাই তো। সৌমির কথা শেষ হওয়ার আগেই বাতাসে ভেসে এলো এক তীব্র গোঙানি এবং প্রবল কান্নার শব্দ। আর সঙ্গে সঙ্গেই সেই কান্নার শব্দকে ছাপিয়ে যায় এক বিভৎস অট্টহাসি আর হুঙ্কার। ঠিক সেই অট্টহাসি আর হুঙ্কার যা এই মাত্র ফোনের ওপারে শুনেছিল অর্জুন। ওদের আচমকা মনে হতে লাগলো সমগ্র বাড়িটা যেন কাঁপছে, যেন ভূমিকম্প হচ্ছে। দেওয়ালের ছবি আর ওয়াল হ্যাঙ্গিং গুলো নড়ছে প্রবল শব্দে। আলোগুলো কাঁপতে শুরু করেছে, যেন কেউ প্রবল আক্রোশে গোটা বাড়িটাকে নাড়াচ্ছে, যেন এই সমস্ত কিছু ধ্বংস করে ফেলতে চায়। ওরা তিনজন চুপ করে বসে রইল যে যার জায়গায়। কারো মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, গলা শুকিয়ে কাঠ। বাতাস যেন ক্রমেই ভারী হয়ে উঠেছে, আর সেই সঙ্গে প্রবল ঠান্ডা লাগছে। গোটা বাড়ি কাঁপতে লাগলো থরথর করে।
আর বাতাসে ভেসে বেড়াতে লাগলো সেই বিভৎস হুঙ্কার, অট্টহাসি আর সেই গোঙানির শব্দ। I understood everything. তোমরা একটা ডেঞ্জারাস, ভুল করেছ। আত্মা নিয়ে খেলাটা একদম উচিত হয়নি। সকাল সকাল ফাদার এসে পৌঁছেছেন ওদের বাড়িতে। বোঝা যাচ্ছে উনি নিজেও যথেষ্ট উদ্বেগে রাত কাটিয়েছেন। বাড়িতে এসেই গত রাতের সমস্ত ঘটনা শুনে যথেষ্ট চিন্তিত হয়ে পড়লেন তিনি। কথা শেষ করে চোখ বুজে বুকে ক্রস আঁকলেন নিজের। আই এম সরি ফাদার, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। এখন কি হবে ফাদার? ডোন্ট ওয়ারি মাই চিলড্রেন, আমি যখন আছি তখন কোনো ভয় নেই। তবে তার আগে তোমাদের এই বাড়ির হিস্ট্রি জানতে হবে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা কেউ অ্যালফ্রেড নয়েজের দ্য হাইওয়েম্যান কবিতাটা পড়েছ? হ্যাঁ হ্যাঁ, আমি পড়েছি। গল্পটা মনে আছে? নট এক্স্যাক্টলি, বাট ওই তো এক সরাইখানার মালিকের মেয়ে ভালোবাসত এক ডাকাতকে। বাবাকে লুকিয়ে তারা দেখা করতো গভীর রাতে। মেয়েটির নাম ছিল বেজ। ওখানেই আস্তাবলের দেখাশোনা করত টিম নামে এক যুবক। সে বেজকে কামনা করত, তাই প্রতিশোধ পরায়ণ হয়ে সে রাজার লোকদের খবর দিয়ে দেয়। অবশেষে সৈনিকদের হাতে খুন হয় সেই ডাকাত প্রেমিক, আর সেই দুঃখে বেজ আত্মহত্যা করে। রাইট রাইট। আর শোনা যায় তারা শীতের রাতে আজও দেখা করে, মারা যাবার পরেও। কিন্তু ফাদার, ওই কবিতার সঙ্গে এই বাড়ির কি সম্পর্ক? ট্র্যাজেডিটা অনেকটা একরকম, সেই প্রেম আর প্রতিহিংসার গল্প। নয়েস কবিতাটি লিখেছিলেন এই হ্যাম্পশায়ার থেকে ঘন্টা দেড়েক দূরের কাউন্টি সারেতে বসে। এখানকার লোকেরা মনে করে এই ঘটনাকেই নিজের মতো করে অ্যাডভেঞ্চার বানিয়ে ব্যালাড লিখেছিলেন নয়েস। যদিও সত্যি মিথ্যে কেউ ডেফিনেট কিছু জানে না। এখন কিছুটা বুঝতে পারছি। আপনি বলুন ফাদার, প্লিজ। ভিক্টোরিয়ান পিরিয়ডের মাঝামাঝি, অ্যারাউন্ড 150 years ago, এই বাড়ির মালিক ছিলেন ধনী ব্যবসায়ী ডেভিড জনসন। তার একমাত্র মেয়ে ছিল এমিলি। মিস্টার জনসন টাকা আর বিজনেস ছাড়া কিছুই বুঝতেন না। একদিন তিনি খোশ মেজাজে প্রায় ছুটতে ছুটতে মেয়ের কাছে গেলেন। সঙ্গে ছিল এক যুবক, টান টান চেহারা, সামনের দিকের দুটো দাঁত একটু লম্বা, যেন কোনো ভয়ঙ্কর জন্তুর মতো। ওর চোখের ভাষা ছিল ভয়ঙ্কর। শোনা যায় ওর চোখ দেখলে মনে হতো মেয়েদের যেন গিলে খেয়ে নেবে। আর একটা চাপা ঠান্ডা হিংস্রতা, যেমনটা থাকে রক্ত পিশাচের। বয়সেও এমিলির চেয়ে অনেকটাই বড়। এমিলির ছিল 22 বছর বয়স, আর রজারের 35। প্রৌঢ় ডেভিড জনসন মেয়েকে জানালেন, এমিলি, দেখো আমি কাকে নিয়ে এসেছি। হ্যান্ডসাম ইয়াং ম্যান, রজার বার্নস। এমিলি রজারের দিকে তাকালো। ওর চোখের দিকে তাকাতেই কেমন যেন একটা তীব্র ঘৃণায় ওর গা ঘিন ঘিন করে উঠল। রজার এমিলির শরীর মুহূর্তের মধ্যে জরিপ করে নিল। ওর চোখে ফুটে উঠল এক চাপা লাস্ট, লালসা। রজার হেসে বলল,
হ্যালো এমিলি। চোখ সরিয়ে নিল এমিলি, তারপর মাথা নিচু করে অনিচ্ছা সত্ত্বেও বলল, হ্যালো। শোনো এমিলি, রজার হ্যাম্পশায়ারেই থাকে। ওর আরও একটা পরিচয় আছে। বিখ্যাত শিল্পপতি মিস্টার ডোনাল্ড বার্নস ওর বাবা। রজার মিস্টার বার্নসের একমাত্র ছেলে। নাইস টু মিট ইউ এমিলি। আমি ঠিক করেছি, রজারের সাথে তোমার বিয়ে দেব। বিয়ে? ইয়েস, বিয়ে। মিস্টার বার্নসের সাথে আমার কথা হয়ে গিয়েছে। আমরা একসঙ্গে বিজনেস করব, একটা নতুন জয়েন্ট ফার্ম খুলবো কার্ডিফে। নট অনলি দ্যাট, উনি চান আমাদের দুই ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং তৈরি হোক। তাছাড়া রজারেরও তোমাকে বেশ ভালো লেগেছে, সো উই হ্যাভ ডিসাইডেড। আমাকে আমাকে একটু ভাবতে সময় দাও ড্যাডি। দ্যাটস ইম্পসিবল। আমরা অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি অ্যান্ড দ্যাটস ফাইনাল। রজারের মতো পাত্র সহজে মেলে না। শিক্ষিত, মার্জিত, সম্ভ্রান্ত, বিনয়ী, মেয়েদের যথেষ্ট সম্মানও করে। তোমার সঙ্গে ওকে দারুণ মানাবে। রজার, এবার থেকে এমিলির সঙ্গে বন্ডিং তৈরি করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার। আমি তোমাকে ফুল ফ্রিডম দিচ্ছি। আপনি কিছু চিন্তা করবেন না মিস্টার জনসন। সুন্দরী মেয়েদের মন পড়তে আমি খুব ভালো মতন জানি। Naughty young chap. শুধু পড়লে হবে না, মনে দখলও নিতে হবে, বুঝলে? সে তো সময়ের অপেক্ষা মিস্টার জনসন। কি তাই তো এমিলি? স্বার্থপর ডেভিড জনসন মেয়েকে কোনোদিনও বোঝার চেষ্টাই করেননি। এমিলি যে রজারের চোখে এক নির্মম শয়তানকে দেখেছিল, সেটাই তিনি বোঝেননি। সেকালের ইংল্যান্ডের গ্রামের মেয়ে এমিলি। বাবার মুখের উপর কিছু বলার সাহস ছিল না তার। মিস্টার জনসন জানতেন না যে এমিলি একজনকে ভালোবাসত। তার নাম জেমস। সে ছিল একজন হাইওয়েম্যান, ডাকাত। কিন্তু কোনো গরিবের কোনো ক্ষতি করত না সে। নিরস্ত্র শিশু ও মহিলাদের সে স্পর্শ পর্যন্ত করত না। অকারণে প্রাণে মারত না কাউকে। সে ছিল এক উদার প্রেমিক। গভীর রাতে মাঝে মাঝে এমিলি এক মনে পিয়ানো বাজাতো, আর গোটা ওভারটন ঘুমোতো। তখন জেমস ঘোড়া ছুটিয়ে ওর সঙ্গে দেখা করতে আসতো গোপনে। এমিলি, 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 শুনতে পাচ্ছ? এমিলি, এমিলি। জেমস, তুমি জেগেছিলে? আমি তো প্রতি রাতেই জেগে থাকি। যদি তুমি আসো। দ্যাটস নট ফেয়ার মাই লেডি। এভাবে এভাবে তোমার শরীর খারাপ হয়ে যাবে। আর আর তুমি তো জানো, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার যে আর কেউ নেই, কেউ না। সে তো আমারও জেমস। আজ তোমার ঘর অন্ধকার, পিয়ানো বাজাচ্ছিলে না। কি কি ব্যাপার বলো তো এমিলি? ও কি এমিলি, তুমি কাঁদছো কেন? ড্যাডি আমার বিয়ে ঠিক করেছে। হোয়াট? হ্যাঁ জেমস, আসলে নামি ব্যবসায়ী মিস্টার বার্নসের সাথে ব্যবসা করবে, আর তার জন্য আমাকে ব্যবহার করবে। তাই তাই আমার সাথে মিস্টার বার্নসের ছেলে রজারের বিয়ে দিতে চাইছে। ভালোই তো। একজন ডাকাতকে বিয়ে করাচ্ছে, একজন ধনী শিল্পপতির ছেলেকে বিয়ে করাটা অনেক বেশি গৌরবের। ইউ ডিজার্ভ দ্যাট এমিলি, ট্রাস্ট মি। ওভাবে বলো না জেমস।
তুমি ডাকাত হলেও একজন ভালো মানুষ। তুমি তো সবাইকে লুট করো না। যারা অত্যাচারী, যারা শোষণ করে, তুমি তাদের লুট করে গরিবদের সাহায্য করো সেই অর্থ দিয়ে। এমনটা কে করে আজকাল? তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। রোজারের চোখের দিকে তাকানো যায় না। ওর চোখে কামনা, বাসনা, লোভ, লালসা আর চাপা হিংস্রতা খেলা করে। জেমস, আমায় তুমি নিয়ে চলো জেমস। কোথায় যাবে? যেখানে তুমি নিয়ে যাবে। আমাকে একটু সময় দাও এমিলি, তারপর তোমাকে নিয়ে এই দেশ ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব। সেখানে কেউ চিনবে না আমাদের। নতুন ভাবে জীবন শুরু করব আমরা, নতুন ভাবে। ততদিনে যদি দেরি হয়ে যায়? কিচ্ছু হবে না। দেখো, শুধু কথা দাও, পিয়ানো বাজানো তুমি কখনো থামাবে না, প্লিজ। বেশ, দিলাম। দ্যাটস লাইক আ গুড গার্ল। এমিলি, এখন চলি। বেশিক্ষণ এখানে থাকা নিরাপদ নয়, পরে আবার আসবো, কেমন? এমিলির কাছ থেকে বিদায় নিয়ে জেমস ঘোড়া ছুটিয়ে দূরে অন্ধকারে মিশে গেল। এমিলি এক নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করল। অন্যদিকে ডেভিড জনসন রজারের সাথে এমিলির বিয়ে নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়লেন। তিনি জানেন মিস্টার বার্নস একমাত্র তখনই, একসাথে বিজনেস করতে রাজি হবেন যখন রজারের সাথে এমিলির বিয়ে হবে। তাই তিনি অস্থির হয়ে পড়েছেন। কবে বিয়ে করতে চাইছো রজার? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, পারলে ক্রিসমাসের আগেই। কিন্তু সমস্যা একটাই, এমিলি আমায় ঠিক মেনে নিতে পারছে না। হঠাৎ তোমার এই কথা মনে হলো কেন? আমার সঙ্গে বিশেষ কথাই বলে না। আমায় দেখলে পিয়ানো বাজানো থামিয়ে দেয়। আমি কথা বললেও কোনো জবাব দেয় না, বললেই চলে। মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে চেয়ে থাকে এক মনে, যেন আমায় অ্যাভয়েড করতে চাইছে। তাহলে তো খুব সমস্যার কথা। আমার মনে হয় এমিলির সঙ্গে আমার কথা বলতে হবে। সেটা আমিই করব। দেখিও কি চায়। তবে নিশ্চিন্ত থাকুন, রজার বার্নস একবার যা চায় তা আদায় করেই ছাড়ে। আমার অধিকার আমি কখনোই ছেড়ে দিই না। রজারের মনে একটা জেদ জন্ম নিয়েছিল। মেয়েদের সম্মান করাটা স্রেফ লোক দেখানো। আসলে রজার মেয়েদের চিরকাল কমোডিটি, পণ্য হিসেবেই দেখে থাকে। লেডি খেলার হিসেবে শহরে রজারের নাম ছিল বেশ। সেখানে একটা গ্রামের মেয়ে ওকে পাত্তা দিচ্ছে না, এটা ওকে ভেতর থেকে ভীষণ খেপিয়ে তুলল। একদিন আপন মনে এমিলি পিয়ানো বাজাচ্ছে, এমন সময় রজার ঘরে এলো। সঙ্গে সঙ্গে এমিলি পিয়ানো বাজানো থামিয়ে দিল। রজারের চোয়াল শক্ত হয়ে গেল, চোখে ধারালো এক দৃষ্টি খেলে গেল। সে গম্ভীর স্বরে এমিলিকে বলল, কি হলো? পিয়ানো বাজানো থামিয়ে দিলে যে? এমনি 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 বুঝি তুমি আমাকে দেখলেই জড়সড় হয়ে যাও? এমিলি কোনো উত্তর দেয় না। রজার এমিলির কাছে এগিয়ে যায়, ওর কাজ ঘেঁষে দাঁড়ায়। তারপর পিয়ানোর উপর ঝুঁকে একটা হাতের ভর রেখে এমিলির কানের কাছে মুখ নামিয়ে হিস হিসে গলায় বলে, এমিলি, এমিলি, আই লাভ ইউ এমিলি। আর কদিন পর আমরা একসাথে জীবন কাটাবো। তোমার এই ঠান্ডা ব্যবহার আমার খুব কষ্ট দেয় এমিলি। আমায় ক্ষমা করে দিন।
আমি আপনাকে চিনি না, জানি না। আর তাতে কি, চিনে নেবে, জেনে নেবে। হ্যাঁ, তুমি ভারী মিষ্টি মেয়ে এমিলি, ভারী ছেলে মানুষ। তোমার নরম শরীর, গায়ে একটা সুন্দর গন্ধ। আমার আমার গায়ে হাত দেবেন না প্লিজ, সরে যান প্লিজ। নিজের ভাবি স্ত্রীকে ছুতেও পারবো না? হাসালে তুমি। আমি ছাড়া তোমায় কে ছবে বলো তো? কে কে আদর করবে আমি ছাড়া? আমার আমার চুলে হাত দেবেন না প্লিজ। আমার আমার অস্বস্তি লাগছে, চুলটা ছাড়ুন প্লিজ। 100 বার দেব, 1000 বার দেব, তুমি আমার। আর আমি যখন খুশি, যেমন খুশি তোমায় চাইবো, ছোবো, আদর করব, আছড়াবো, কামড়াবো, যা খুশি করব। তুমি আমার কাছে ঠিক আমি যেমন চাইবো তেমন ভাবেই ধরা দেবে, নিজেকে নিজেকে আমার হাতে তুলে দেবে। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার? লাগছে, ছাড়ুন প্লিজ। তুমি তুমি আমার সম্পত্তি এমিলি। এখন এখন এই মুহূর্তে আমি তোমাকে। শয়তান রজার জানোয়ারের মতো ফুঁসছিল। এক হাতে এমিলির গাল টিপে আরেক হাতে এমিলির জামা টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। এমন সময় এমিলি নিজের সবটুকু শক্তি দিয়ে রজারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, সরে যান, আমাকে আমাকে একটু একা থাকতে দিন, যান। রজার বার্নস হ্যাম্পশায়ারের সমস্ত সুন্দরীর হার্টথ্রব। তুমি আমার পৌরুষকে চ্যালেঞ্জ করলে এমিলি। ইচ্ছে করছে এখনই তোমার জামা কাপড় খুলে তোমায়। কিন্তু না, সময় আসুক। হ্যাঁ, একটা কথা মাথায় রেখো এমিলি, আমি তোমায় ভালোবাসি। ইয়েস, তোমার শরীরের ওই মিষ্টি গন্ধটা আমাকে জাস্ট পাগল করে দেয়। তুমি আমার, শুধুই আমার। হ্যাঁ, বাই এমিলি। জেমস, প্লিজ সেভ মি জেমস। এমিলি বেচারি সম্পূর্ণ একা হয়ে গেল। মাঝে মাঝে ভাবত ওর মায়ের কথা, যে ছোটবেলায় মারা গিয়েছেন। মা বেঁচে থাকলে হয়তো মেয়ের এত কষ্ট কিছুতেই সহ্য করতেন না। মাঝে মাঝে ওর খুব কান্না পায়। যতদিন যেতে লাগলো এমিলি যেন কেমন হয়ে যেতে লাগলো। ওদিকে মিস্টার জনসন আরো বেশি উত্তেজিত হয়ে পড়লেন। কি ব্যাপার, সকাল থেকে ব্রেকফাস্ট টেবিলে আসুনি কেন? আমি কিছু জিজ্ঞেস করছি এমিলি। পিয়ানো বাজানোটা বন্ধ করো। খেতে যাওনি কেন? ইচ্ছে নেই তাই। আজকাল তোমার ইচ্ছে অনিচ্ছাগুলো প্রয়োজনের চেয়ে বেশি মাথা চাড়া দিয়ে উঠছে মনে হচ্ছে। এতটা স্বাধীনতা কিন্তু ভালো নয় এমিলি। আমি ক্লান্ত ড্যাডি। তা বললে তো চলবে না। তোমার সাহসটা আজকাল খুব বেড়েছে। তুমি রজারের সঙ্গেও খারাপ ব্যবহার করেছো। আমি? ইয়েস ইউ।
ভুলে যেও না, রজার তোমার জীবন সঙ্গী হতে চলেছে। সে তোমায় ভালোবাসে। কিন্তু আমি তো তাকে ভালো নাও বাসতে পারি, তাই না? কতটুকুই বা চিনি তাকে। তোমার মতামতের কোনো দামই নেই, তাই যা বলছি চুপচাপ সেটাই করো, তাতে তোমারও ভালো। আর সেই সঙ্গে ওকে, তোমার গালে লাল লাল দুটো আঙুলের মতো দাগ, ওগুলো কি? কিছু না। এমিলি তখনও বলল না যে রজার তার উপর অত্যাচার করেছে, ইনফ্যাক্ট মোলেস্ট করেছে? না মাই চাইল্ড, কারণ সে জানতো তাতে কোনো লাভ হবে না। মেয়েকে বিক্রি করে নিজের ব্যবসায় সাফল্য খুঁজে নেওয়া এত স্বার্থপর কোনো বাবা হতে পারে? পৃথিবীর সব সম্পর্কই স্বার্থের, প্রিয়া, সব সম্পর্ক। মা বাবাও তার ব্যতিক্রম নয়। খারাপ লাগলেও এটাই সত্যি। ইন দ্য মিন টাইম রজারের স্বামিত্ব আরো বেড়ে চলল। এমিলি ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করলো। রজারকে সে ভয় পেত। আস্তে আস্তে চুপচাপ সব মেনে নিত। প্রতিবাদ করার ক্ষমতাও ছিল না কোনো। আর রজার ওকে টর্চার করে একটা স্যাডিস্টিক প্লেজার ফিল করত। খালি ঘরে এমিলি একা একা চোখের জল ফেলত, পিয়ানো বাজাতো, জেমসের পুরনো চিঠিগুলো পড়তো আর অপেক্ষায় থাকতো কবে জেমস ঘোড়া ছুটিয়ে ওকে এই নরক থেকে নিয়ে যাবে। এরই মাঝে একদিন রাতে জেমস এসে একটি চিঠি দিয়ে উল্টো দিকে ঘোড়া ছুটিয়ে চলে যায়, যেন কেউ ওকে তাড়া করে ফিরছে। জেমস চলে যেতেই মোমবাতির সামনে চিঠিটা খুলে বসলো এমিলি। তাতে লেখা, ডিয়ার এমিলি, আমি বুঝতে পারছি তোমার উপর কতটা অত্যাচার চলছে। ইংল্যান্ডের অভিজাত শ্রেণীর পুরুষেরা মেয়েদের মানুষ বলেই ভাবে না, পণ্য মনে করে। আর তাই এই সমাজের প্রতি আমার তীব্র ঘৃণা। কে বলবে দেশের শাসনভার যার হাতে তিনি একজন মহিলা? এরা দেশের রানীকে কুর্নিশ করবে আর ঘরের মেয়েদের ওপর অত্যাচার চালাবে। সবাই ভণ্ড, হিপোক্রিট। আর একজন মহিলার হাতে শাসন থাকা সত্ত্বেও যদি তিনি মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ হন, তারপরেও কি সত্যিই তার ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে? তাই আমি এদের ঘৃণা করি, লুট করি, প্রতিশোধ নিই, আর সেই সম্পদের অর্ধেক বিলিয়ে দিই ইংল্যান্ডের গরিব মানুষের মধ্যে। শোনো, তোমাকে রজার বার্নসের অত্যাচার বেশি দিন সহ্য করতে হবে না। 10 ডিসেম্বর গভীর রাতে আমি আসব, তৈরি থেকো। একসঙ্গে পালাবো দুজন, অনেক দূরে, চিরকালের মতো। আর তো মোটে 1 সপ্তাহ। ততদিন সাবধানে থেকো। উইথ লাভ, জেমস। আমি সাবধানে থাকবো জেমস, থাকতে যে আমাকে হবেই। কিন্তু সাবধানে থাকা আর হলো না এমিলির। শয়তান রজার একদিন পেয়ে গেল এমিলিকে দেওয়া জেমসের সেই চিঠি। সঙ্গে সঙ্গে যেন পাগল হয়ে গেল। মিস্টার জনসন তখন বিজনেসের কাজে ম্যানচেস্টার গিয়েছেন। বাড়ি খালি। রজার এমিলিকে টানতে টানতে শোবার ঘরে নিয়ে গেল, তারপর দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। ওকে, কি করছেন? যা আমার করা উচিত, নিজের অধিকার ফলাচ্ছি। ইউ আর ফিলদি হোর, হিয়ার ইউ আর। রজার এমিলির জামা কাপড় ছিঁড়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ল, তারপর ওকে রেপ করলো। এমিলির আর বাধা দেওয়ার কোনো শক্তি ছিল না, শুধু চোখ থেকে জল গড়িয়ে পড়ল বিছানায়। সেই চোখের জল
মিশে গেল রক্তের সাথে। তখনও স্বপ্ন দেখছিল কবে জেমস আসবে ওকে এই নরক থেকে মুক্তি দিতে। ও যে বড় অপবিত্র হয়ে গেল আজ। কি ভয়ানক। তারপর তারপর কি হলো ফাদার? যা হবার তাই হলো। রজার মিস্টার জনসনকে জেমসের কথা জানায়। মিস্টার জনসন তো মেয়েকে পারলে তখনই শেষ করে ফেলেন, কিন্তু রজার তাকে থামালো। মিস্টার জনসন জানতেন না খালি বাড়িতে রজার তার মেয়ের কতখানি সর্বনাশ করেছে। তিনি তখন লোভে অন্ধ হয়ে গিয়েছিলেন। বাবা রজার, আমি হাত জোড় করছি, মিস্টার বার্নসকে সব কিছু জানিও না, প্লিজ প্লিজ কিছু জানিও না। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, ওকে প্লিজ। জানাবো না, কারণ আমিও এমিলিকে চাই অ্যাট এনি কস্ট। কিন্তু আমি যেমনটা বলবো তেমনটা আপনি যদি না করেন তাহলে এই বিয়ে তো হবেই না। উল্টে রানীর কানে একজন মোস্ট ওয়ান্টেড হাইওয়েম্যানের সাথে আপনার মেয়ের সম্পর্কের কথা উঠবে। তারপর আপনি কিভাবে ইংল্যান্ডে থাকেন আপনি বুঝবেন। না না রজার, না, যা বলবে আমি তাই করব। বলো কি করতে হবে। রজার বার্নসের কথা মতো এমিলিকে নজরবন্দি করলেন মিস্টার জনসন। অন্যদিকে রানী ভিক্টোরিয়ার কানে কথাটা তুলে দিল রজার। দেশের মোস্ট ওয়ান্টেড হাইওয়েম্যান জেমসকে ধরার সব রকম অ্যারেঞ্জমেন্টস হয়ে গেল। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত, 10th December 1857। রাত তখন অনেক। ঘোড়া ছুটিয়ে আসছে জেমস। আজ সে এমিলিকে নিয়ে যাবেই, শুরু করবে নতুন জীবন। চোখে তার রঙিন স্বপ্ন। আর কিছুক্ষণ, তারপরেই এমিলি আমার হবে। শীতের রাত, জ্যোৎস্নার আলো কুয়াশাতে ঢেকে আছে। ওই তো সামনের মোড় ঘুরলেই। জেমসের ভাবনা শেষ হলো না। এমন সময় ওর চোখে পড়ল মোড়ের কাছে রানীর সেনারা পথ আটকে দাঁড়িয়েছে। কিছু বুঝে ওঠার আগেই জেমসকে ওরা চারদিক থেকে ঘিরে ফেলল। জেমস প্রাণের ঝুঁকি নিয়ে ঘোড়া ছুটিয়ে পাথুরে জমির উপর দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। পিছন থেকে একটা গুলি এসে জেমসের খুলি উড়িয়ে দিল। চিৎকার করার সুযোগও পেল না বেচারা। কাটা কলা গাছের মতো জেমস ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ল পাথরের উপর। ঘোড়াটা পাগলের মতো ডেকে চলল জেমসের মৃতদেহের সামনে দাঁড়িয়ে। মানুষ বিট্রে করতে পারে, কিন্তু পশু পাখিরা কোনোদিন বিট্রে করে না। আর এমিলি, ওর কি হলো? মিস্টার জনসনের বাড়িতে একটা লাইসেন্সড রাইফেল ছিল। এককালে তাদের বাড়িতে শিকারের জল ছিল। বন্দুকটা একটা হেরিটেজ বলা যায়, তাই উনি রেখে দিয়েছিলেন। সেই বন্দুক নিজের ঘাড়ে ঠেকিয়ে গুলি করে ওই রাতেই আত্মহত্যা করে এমিলি। সেটা ছিল এক অন্ধকার শীতের কুয়াশা ঘেরা পূর্ণিমার রাত, 10th December 1857। আর রজার বার্নস? মেয়ের মৃত্যুর পর মিস্টার জনসন কেমন যেন হয়ে গেলেন। একদিন খালি বাড়িতে তিনিও আত্মহত্যা করেন। আর রজার বার্নস, না, সেও বাঁচেনি। একদিন সকালে
তার বেডরুমে তার গলা কাটা ডেড বডি পাওয়া যায়। কিভাবে কি হলো এই রহস্যের কোনো কিনারা হয়নি। প্রেতাত্মার প্রতিশোধ? গড নোজ। শোনা যেত অনেক কিছুই। শীতের রাত গভীর হলে নাকি অনেকেই এমিলি আর জেমসকে দেখতে পায়। এই সব ঘটনা আমার বাবার মুখে শোনা। বাবা শুনেছিলেন আমার দাদুর কাছে। আমি কখনো দেখিনি, যদিও হয়তো ওদের আত্মা শান্তি পেয়েছিল। তাহলে এখন এত বছর পর মানে প্ল্যানচেট তাদের আত্মার শান্তি নষ্ট করেছে। শুধু তাই নয়, একই সঙ্গে নেমে এসেছে শয়তান রজারের আত্মা। সে প্রতিহিংসা নিয়ে এসেছে। এতদিন সে হয়তো এমিলিকেই খুঁজে বেড়াচ্ছিল। এতদিনে সে সন্তান পেয়েছে। নরক থেকে সে ফিরে এসেছে। সর্বনাশ! তার মানে এমিলির আত্মাই আমাদের বারবার সাবধান করছিল। তার মানে ওই হুঙ্কার মেবি রজারের, আর ওই ঘোড়ার খুরের শব্দ জেমসের ঘোড়ার। তার মানে দুজন ভালো আত্মা মিলে একটা খারাপ আত্মার কাছে হেরে যাচ্ছে। খারাপ আত্মা অনেক বেশি পাওয়ারফুল আর অনেক বেশি ডেঞ্জারাস। এরা অলওয়েজ মানুষের ক্ষতি করার সুযোগ খোঁজে। তাহলে ফাদার, এখন কি হবে? ভয় নেই, ভয় নেই। ডোন্ট ওয়ারি। আজ রাতে আমি এখানে থাকব। শুধু বলে রাখি, আজ রাতে যে কোনো ঘটনা ঘটতে পারে। বি প্রিপেয়ার্ড। তবে চিন্তা নেই, কারোর কোনো ক্ষতি হবে না। শুধু সাহস রাখতে হবে। সাবধান, সাবধান। রাত অনেক হলো ফাদার, এখন কি করব আমরা? পিয়ানোর ঘরটা খুলতে হবে। খুলুন। অর্জুন ইতস্তত করছিল, কিন্তু ফাদারের নির্দেশ অমান্য করা ওর সাধ্যের বাইরে। সে পিয়ানোর ঘরের তালা খুলে দিল। ফাদার বললেন, আমি নিচে থাকব। তার প্রয়োজন আছে। তোমরা তিনজন আগে যাও। সবাই ইতস্তত করলো একবার, কিন্তু ফাদার আশ্বস্ত করলেন। ওরা অগত্যা এগিয়ে গেল ঘরের দিকে। এমন সময় বড় ঘড়িতে রাত 12টা বাজল। ফাদার যেন সঙ্গে সঙ্গে শশব্যস্ত হয়ে উঠলেন। রাত 12টা বাজলো। প্রস্তুত হও, মনে সাহস আনো। অর্জুন, সৌমি আর প্রিয়া একসাথে এক কোণে জড়সড় হয়ে দাঁড়ালো। ফাদার বিড়বিড় করে প্রার্থনা করতে লাগলেন। Lord Almighty, I call upon your mighty power to shield me and my loved ones from all forms. ফাদার নিচে প্রার্থনা করছেন। ওপরে ঘরের বাতাস যেন সেই আগের মতোই ভারী আর ঠান্ডা হয়ে আসতে আরম্ভ করলো। আর একটু অদ্ভুত এক গা ছমছমে পরিবেশ। মনে হচ্ছে বাতাসে মিশে রয়েছে কয়েকশো বছরের বিদেহী সব আত্মা, যাদের দেখা যায় না, কিন্তু শরীরে শরীর মিশিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। একটা অজানা আশঙ্কা আর ভয়ে দম আটকে আসছে। অর্জুন আলো জ্বালার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। বাড়ির সমস্ত জায়গায় আলো জ্বললেও এই ঘরের লাইট জ্বলছে না। আসলে এই ঘরে আলো জ্বলবে না। নিচ থেকে ফাদারের প্রার্থনার আবছা আবছা শোনা যাচ্ছে। এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হচ্ছে। আর ঠিক এমন সময় একটা চাপা কান্নার শব্দ শুনতে পাওয়া গেল। কে কাঁদছে? এমিলি জেমসের মৃত্যুতে কাঁদছে। কিন্তু কিন্তু কাউকে যে দেখতে পাচ্ছি না। আচমকাই সৌমির মনে হলো ঠিক ওর পাশে কেউ যেন এসে দাঁড়িয়েছে। একটা বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস ওর গায়ে স্পর্শ করলো। শিরদাঁড়া দিয়ে
বরফের ঠান্ডা স্রোত বয়ে গেল। সঙ্গে সঙ্গে ওর চোখে পড়ল দুটো জ্বলন্ত বিভৎস চোখ, আগুনের মতো জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল সৌমি। রজারের প্রেতাত্মা! সৌমি! সৌমি! হ্যাঁ সৌমি! সৌমি মেঝেতে পড়ে ছটফট করছে। কেউ যেন ওকে চেপে ধরেছে। আপ্রাণ লড়ে যাচ্ছে সৌমি। কোনো এক অদৃশ্য হাত যেন ওর পোশাক টেনে ছিঁড়ে ফেলতে চাইছে, কিন্তু অর্জুন নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল সম্পূর্ণভাবে। পালাও পালাও, এক মুহূর্ত দেরি না করে চলো চলো, আমরা পালাই। ফাদার ফাদার প্লিজ সেভ আস। অর্জুন পালাতে পারল না, কারণ তার আগেই দরজাটা নিজে থেকে শব্দ করে বন্ধ হয়ে ওদের ওই ঘরের মধ্যেকার নিশ্চিন্দ্র অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। আতঙ্কে প্রবল ভয়ে ছটফট করতে শুরু করলো ওরা। আমরা এই ঘরে বন্দী হয়ে গেছি অর্জুন। সৌমির বড় বিপদ। আমি বুঝতে পারছি প্রিয়া, বাট কি করবো জানি না। She is mine. রজারের প্রেতাত্মার অট্টহাসিতে গোটা বাড়ি যেন কাঁপছিল। সৌমি তখন লড়াই করে চলেছিল নরকের সেই অপার্থিব শক্তির সাথে, কিন্তু আস্তে আস্তে আলগা হয়ে আসছিল তার প্রতিরোধ। মৃত্যু যখন আর মাত্র কয়েক হাত দূরে, এমন সময় ভারী কাঠের দরজাটা সশব্দে খুলে যায়। দরজায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় ফাদার ড্যানিয়েলকে। তার এক হাতে কালো রেক্সিনে বাঁধা বাইবেল, আর এক হাতে রোজারি ছুঁয়ে আছে গলার ক্রসকে। ওরা সবাই অবাক হয়ে দেখল ফাদারের শরীর যেন ঘিরে রেখেছে এক নীলচে আলোর বলয়। বজ্র গম্ভীর কণ্ঠে ফাদার ওঙ্কার দিয়ে বললেন, Beware, Roger. Beware. Stop. Leave her. Who are you? Huh? Who are you? Go away. Go away. Father Daniel, leave her or I will kill you. রজারের প্রেতাত্মা কোনো কথা শুনল না। একটা কালো ছায়া যেন সৌমিকে জাপটে ধরে রয়েছে। ফাদারের চোয়াল শক্ত হয়ে উঠল। তিনি পকেট থেকে হোলি ওয়াটার বার করে ক্রসের ওপর ছিটিয়ে দিলেন। তারপরেই বাইবেল বুকে চেপে ধরে মন্ত্র পাঠ করে চললেন এক নাগারে। Protect me from evil, Lord. Guard my mind, my heart. রজারের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সৌমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে। মৃত্যুর পরেও রজারের নারী শরীরের প্রতি লোলুপ আচরণ এতটুকুও পাল্টায়নি। অট্টহাসির শব্দ আর বুভুক্ষ নিঃশ্বাসের শব্দ বাতাসকে দূষিত করে তুলেছিল। আর এমন সময় ফাদার গলা থেকে ক্রস খুলে বুকে বাইবেল শক্ত করে ধরে কপালে ছুঁয়ে সজোরে ছুঁড়ে মারলেন সৌমির ওপরে চেপে থাকা সেই অন্ধকার ছায়াকে। সঙ্গে সঙ্গে এক প্রবল চিৎকার ভেসে এলো, যেন নরকের দরজার ওপার থেকে ভেসে এলো সেই মারণ আর্তনাদ। নিমেষে মিলিয়ে গেল রজারের অভিশপ্ত প্রেতাত্মা। সৌমির বুকের ওপর থেকে একটা চাপ কমে গেল এক নিমেষে। নিমেষে একটা লম্বা নিঃশ্বাস ফেলে চোখ মিলে তাকালো সৌমি। প্রিয়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ওকে। রজার বার্নসের আত্মা নরকে চলে গিয়েছে forever. থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ। পিয়ানো বাজার শব্দ ভেসে এলো। ভীষণ শান্ত, ভীষণ স্নিগ্ধ সেই সুর। জেমসের প্রেতাত্মার সঙ্গে চিরশান্তির দেশে ফের চলে যাচ্ছে এমিলি। যাওয়ার আগে সবাইকে একবার বিদায় জানিয়ে যাচ্ছে তার পিয়ানোর সুরে। ভেসে এলো এমিলির কণ্ঠ শেষবারের মতো। গুড বাই। ঘোড়া ছুটিয়ে
দূরে চলে যাওয়ার শব্দ শুনতে পাওয়া গেল। একসময় অনেক দূরে গিয়ে মিলিয়ে গেল শব্দটা, আর ঠিক সেই সময় নিজে থেকেই সমস্ত আলোগুলো জ্বলে উঠল। সৌমিকে আস্তে আস্তে ধরে ওরা নিচের দিকে নিয়ে গেল। পিয়ানোর ঘরের দরজায় তালা দিয়ে অর্জুন নেমে এলো। ফাদার স্মিত হেসে বললেন, আর ভয় নেই। রজারের খারাপ আত্মা শুধু আপনাদের ক্ষতি করতে চায়নি, মৃত্যুর পরেও এমিলির আত্মার উপর চালাচ্ছিল, I mean inhuman torture. He was creating all the problems. তবে আর ভয় নেই, নরকের আত্মা বরাবরের মতো নরকেই ফিরে গিয়েছে। Anyway, my child, তুমি এখন কেমন আছো? এখন বেটার ফাদার। আপনি না থাকলে যে কি হতো। God bless you, my child. একটা জিনিস বুঝলাম না, রজারের প্রেতাত্মা তো এমিলির প্রেতাত্মাকে তাড়া করে পৃথিবীতে এসেছিল, তাহলে ও সৌমিকে টার্গেট করলো কেন? এই ধরনের আত্মারা মারাত্মক হয় অর্জুন। দে আর হাইলি ডেঞ্জারাস। এরা পৃথিবীর খুব ধারে কাছেই অবস্থান করে। এরা বুঝতেই পারে না যে এরা মারা গিয়েছে, ফলে ওদের বিকৃত কামনা বাসনা ওদের ছুটিয়ে নিয়ে বেড়ায়। এরা পৃথিবীতে নেমে এলে কোনো শরীরের প্রতি আকৃষ্ট হলে তাদের টার্গেট করে। সেই শরীর ক্যাপচার করতে চায়, ভোগ করতে চায়, আর না পারলে তাকে শেষ করে নিজের কাছে আত্মাকে নিয়ে যেতে চায়। একইভাবে টর্চার করতে চায়। কিন্তু সৌমিকেই কেন টার্গেট করলো? অথবা ওকে দেখে রজারের আত্মার মধ্যে লাস্ট কাম জেগে উঠেছিল। বিকৃত কাম আত্মার চাহিদা আগে থেকে প্রেডিক্ট করা খুব মুশকিল। ওরা নরকের পিশাচ, নোংরা। Roger was a filthy dark soul, but now you people are safe. অন্তত আগামী 100 বছরে রজারের পৃথিবীতে নেমে আসার ক্ষমতা নেই। সবাই চুপ করে রইল কিছুক্ষণ। কত বড় বিপদ থেকে ওরা প্রত্যেকে রেহাই পেয়েছে সেটা উপলব্ধি করে প্রত্যেকে আবারও একবার শিউরে উঠল। খানিক বাদে হতাশার সুরে অর্জুন বলল, এত ভালো বাড়িটা মনে হয় এবার বিক্রি করে দিতে হবে। যা হয়ে গেল তারপর আর ফ্যামিলি নিয়ে থাকা যায় না। না, আমরা এখানেই থাকবো অর্জুন। যে বাড়িতে এমিলির মতো একটা নিষ্পাপ মানুষের পায়ের ছোঁয়া রয়েছে, যে ভালোবাসার মানুষকে বাঁচাতে না পেরেও নিজে বেছে নিয়েছিল মৃত্যুর পথ, সে তো পবিত্র জায়গা। আমরা এখানে থাকলে এমিলিও নিশ্চয়ই খুশি হবেন। ফাদার, আমি ঠিক বলছি তো? একদম ঠিক বলছো মাই চাইল্ড। ভালোবাসা বড় কঠিন জিনিস প্রিয়া। গড ব্লেস ইউ অল। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, আর এমিলি ও জেমসের আত্মাকে তিনি চির শান্তি দিন। আমেন। কেউ জানে না পিয়ানোর বন্ধ ঘরে অন্ধকারে তখন এমিলির ছবিটা জ্বলজ্বল করছিল এক অনির্বাণ জ্যোতিতে, যেন অনেক বছর পর শান্তি পেয়েছে এমিলি জনসন। আর তাই জন্যই যাওয়ার আগে একবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এই পৃথিবী যেন কোনোদিন আর কোনো জেমস আর এমিলিকে এভাবে হারিয়ে যেতে না দেয়। জিতে যায় মানুষ, জিতে যায় ভালোবাসা, যেন স্বর্গরাজ্য নেমে আসে এই পৃথিবীর বুকে। শুনছিলেন গল্প অন্ধকারের মৃত্যুদূত। গল্প পাঠে ছিল কুন্তল। অন্যান্য চরিত্রে অর্জুন, সৌরভ সাহা, প্রিয়া,
বর্ণালী, সৌমি, প্রাহি, ডেভিড জনসন, কৌশিক, ফাদার ড্যানিয়েল, ইন্দ্রনীল ভাদুরী, রজার বার্নস, অভিষেক, এমিলি জনসন, বর্ণিশা এবং জেমস দ্য হাইওয়েম্যানের ভূমিকায় অর্কপ্রভ। কভার ডিজাইন দীপক অধিকারী। প্রযোজনা বিভা পাবলিকেশনস। নির্দেশনা টিম বিভা ক্যাফে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা গল্প শুনছেন কিন্তু এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পেয়ে যান আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন সবার আগে। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।